সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ রিয়াদ মতিন সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আমরা এখন ওয়ার্ল্ড ইনভেস্টর উইক 2020 উপলক্ষে বিএমবি আয়োজিত ওয়েবিনার টেকনোলজি টু প্রোটেক্ট অ্যান্ড অ্যাসিস্ট ইনভেস্টর্স ইন দ্য ক্যাপিটাল মার্কেট শুরু করতে যাচ্ছি। আজকের অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইদুর রহমান। আমি এখন পরিচয় করিয়ে দিব আজকের ওয়েবিনারের অতিথিবৃন্দের সাথে। আজকের ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মাননীয় কমিশনার অধ্যাপক ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আইসিএমএবি এর বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন আকন্দ এফসিএমএ, এবং ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানের মূল বক্তব্য পাঠ করবেন মীর মাহফুজুর রহমান, এক্সিকিউটিভ মেম্বার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। আমি সবাইকে একটু অনুরোধ করব, আসলে টেকনোলজিক্যাল ব্যাপার, যদি আমরা সবাই একটু আনমিউট করে রাখি তাহলে আমাদের যারা বক্তব্য প্রদান করবেন আমাদের শুনতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের মূল পর্বে। আমরা সবাই জানি টেকনোলজি আমাদের বর্তমান এই যুগে একটি অপরিহার্য অঙ্গ। আসলে টেকনোলজি ছাড়া এই মুহূর্তে আমরা কোনো কিছুই চিন্তা করতে পারি না। একটি সমৃদ্ধশালী পুঁজিবাজারের জন্য টেকনোলজি একটি অপরিহার্য অঙ্গ। পুঁজিমণ্ডলী, 2020-এর শুরুতে যখন কোভিড চারিদিকে একটা আতঙ্কের মতো ছড়িয়ে পড়লো, আমরা সবাই খুব আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম আমাদের পুঁজিবাজারের ভবিষ্যৎ নিয়ে, এবং অ্যাকর্ডিংলি একটা পর্যায়ে এসে কিন্তু আমাদের পুঁজিবাজার লকডাউন সিচুয়েশনে আমরা বন্ধ করে দিলাম। তো সেই সময় কিন্তু আমরা বেশ হতাশার মধ্যে ভুগছিলাম যে পুঁজিবাজারের ভবিষ্যৎটা কোথায় যাবে, পুঁজিবাজার কি আদৌ আমাদের ফিরে আসতে মানে খুব সহসা আমরা পুঁজিবাজারকে চালু করতে পারবো কিনা, এরকম নানা রকমের দ্বিধাদ্বন্দ্ব আমাদের ভিতরে চলছিল। যাই হোক, আমাদের বর্তমান কমিশন এবং কমিশনের চেয়ারম্যান ওনারা দায়িত্বভার গ্রহণ করলেন মে মাসে, এবং ওনাদের বিচক্ষণতা, ওনাদের সাহসিকতা এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে 31শে মে 2020-এ আমরা নতুন করেই বলতে পারি যে আবার পুঁজিবাজার যাত্রা শুরু করেছি। এই যে যাত্রা শুরুটা কিন্তু ছিল টেকনোলজি। কারণ শুরুতে ইনভেস্টার্স, বিনিয়োগকারী যারা আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন টেকনোলজিক্যাল মাধ্যমে। টেকনোলজি আসলে আমাদের দিন দিন এর চাহিদা বাড়ছে। পশ্চিমা বিশ্ব পুঁজিবাজারে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে যে পর্যায়ে চলে গিয়েছে, আমরা এখনো সেখানে পৌঁছাতে পারিনি। আমাদেরকে সেদিকেই এগিয়ে যেতে হবে, সেই দিকেই আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, এবং আমরা এখন পুঁজিবাজারে নতুন করে স্বপ্ন দেখছি, এবং টেকনোলজির উপরে নির্ভর করেই আমরা সেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি এখন আমাদের অনুষ্ঠানের সভাপতি জনাব সাইদুর রহমানকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ রিয়াদ মতিন। আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বিশ্ব বিনিয়োগ সপ্তাহ উপলক্ষে টেকনোলজি টু প্রোটেক্ট অ্যান্ড অ্যাসিস্ট ইনভেস্টর্স ইন দ্য ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ, অনারেবল কমিশনার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আমাদের বিশেষ অতিথি এবং আলোচক হিসেবে আছেন জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আকন্দ, এফসিএমএ প্রেসিডেন্ট, আইসিএমএবি। আমাদের সাথে আছেন মিস্টার শরীফ আনোয়ার হোসেন, প্রেসিডেন্ট, ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। আজকের এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মীর মাহফুজুর রহমান, ইসি মেম্বার, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। উপস্থিত ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি বৃন্দ,
বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীবৃন্দ, বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহীবৃন্দ, বিভিন্ন ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহীবৃন্দ, বিনিয়োগকারীবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা সবাই জানি 2017 সাল থেকে আইএসকো এই বিশ্ব বিনিয়োগ সপ্তাহটি ঘোষণা করেছেন। আমরা আইএসকোর আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আইএসকোর একটি ক্যাটাগরি প্রতিষ্ঠান হিসাবে 2017 সাল থেকে এই অনুষ্ঠানটি এই কার্যক্রমটি উদযাপন করে আসছে। আমরা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জের নেতৃত্বে আমরাও অংশীজন যারা আছি বিভিন্ন স্টেক হোল্ডার, আমরাও সেইভাবে পালন করে আসছি। তারই ধারাবাহিকতায় 2020 সালের এই বিনিয়োগ সপ্তাহ আমরা পালন করছি। এই বিশ্ব বিনিয়োগ সপ্তাহের মূল অবজেক্টিভটি আমরা যে লক্ষ্য করেছি যে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা করা। বিনিয়োগকারীর স্বার্থকেই গুরুত্ব দেওয়া হয়েছে। আর বিনিয়োগকারীর স্বার্থ তখনই রক্ষা হবে, বিনিয়োগ শিক্ষা কার্যক্রম যত বেশি প্রসারিত হবে, যত বেশি বিনিয়োগকারীদের মধ্যে সচেতন তৈরি করা যাবে, সেখানে তার সফলতা বেশি আসবে। এখন বিনিয়োগ শিক্ষা সাধারণ শিক্ষার মধ্যে একটি পার্থক্য যে জায়গায় যে জন্য বিনিয়োগ শিক্ষাটার প্রয়োজন হচ্ছে, কারণ আজকে আমরা পুঁজিবাজারের সাথে অনেক মানুষ সম্পৃক্ত, কিন্তু আমাদের পূর্বসূরীদের কথা যদি ভাবি, একসময় মানুষ জমি কিনতো বা তারা মাটির ব্যাংকে টাকা জমাইতো, কিন্তু আজকে কিন্তু মাটির ব্যাংকে টাকা জমায় না, সবাই ব্যাংকে জমায়। আজকে ব্যাংকের পরে পুঁজিবাজারে আসছে। পুঁজিবাজার এই যে সাধারণ বিনিয়োগকারীদের টাকা পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল উৎপাদনের দিকে প্রসারিত হয়। সেই জায়গার জন্য একটি সুশিক্ষার দরকার। সুশিক্ষা বলতে আমরা যেটা বোঝাচ্ছি আসলে কখন, কোথায়, কিভাবে বিনিয়োগ করবে, কিভাবে তার বিনিয়োগকে নিরাপদ করবে, এই বিষয়টা যদি একজন বিনিয়োগকারী না জানেন, না বুঝেন, তাহলে বিনিয়োগকারী ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায়। এবং সেই বিষয়কে প্রতিপাদ্য রেখেই কিন্তু বিশ্ব বিনিয়োগ সপ্তাহ পরিচালিত হচ্ছে গত 4 বছর যাবত। আমরা তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা 2017 সাল থেকেই আমরা স্টেক হোল্ডার যারা আছি, ইনক্লুডিং স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, আমরা কিন্তু বিনামূল্যে বিনিয়োগকারীদেরকে বিনিয়োগ শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রকম সেমিনার করে যাচ্ছি, বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করে যাচ্ছি। আর এই পুঁজিবাজারের উন্নয়নে এবং বিনিয়োগকারী স্বার্থ রক্ষায় টেকনোলজি অপরিহার্য। এখন যেমন আমরা একটি উদাহরণ বলতে পারি যে সারা বিশ্বে কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশন হয়েছে, বিশ্বের কোথাও এত লম্বা সময় পুঁজিবাজার বন্ধ ছিল না, আমাদের বন্ধ ছিল, কারণ আসলে আমরা প্রযুক্তিগতভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন উঠতে পারি। হ্যাঁ, আমাদের প্রযুক্তির পরিবর্তন হয়েছে, এই ব্যাপারে উন্নতি হয়েছে, এই ব্যাপারে কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি 1991 সাল থেকে বাজারের সাথে সম্পৃক্ত। আমরা এক সময় দেখছি যখন ক্রাইও ট্রেড হইতো, দিনে যদি 50 লক্ষ টাকা ট্রেড হয়েছে তাহলে স্টক এক্সচেঞ্জের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, 50 লক্ষ 1 কোটি টাকা ট্রেড হলে। আজকে একটি ব্রোকারেজ হাউসে 50 কোটি থেকে 100 কোটি টাকা ট্রেড হয়। সেটা কিন্তু প্রযুক্তির কারণে। আগে স্টক এক্সচেঞ্জ বলতে আমরা মতিঝিলের এই স্টক এক্সচেঞ্জ বিল্ডিং কে বলতাম, পুঁজিবাজার বলতে স্টক এক্সচেঞ্জ বিল্ডিং কে বুঝতাম যে ওইখানেই শেয়ার ব্যবসা সীমিত। আজকে সারা বিশ্বব্যাপী প্রযুক্তির কারণে সারা বিশ্বব্যাপী কেউ যদি ঢাকা স্টক এক্সচেঞ্জে বা চিটাগাং স্টক এক্সচেঞ্জে ট্রেড করতে চায় আমেরিকাতে বসে, তার জন্য কিন্তু কোনো সমস্যা নেই। সে মোবাইল অ্যাপস ইউজ করে করতে পারতেছে, সে ইমেল দিয়ে করতে পারতেছে, সে SMS দিয়ে করতে পারছে। এই সকল কিছুই কিন্তু প্রযুক্তির কারণে। আজকে একজন বিনিয়োগকারী চাইলেই কিন্তু সকল তথ্য সংগ্রহ করতে পারতেছে বিকজ অফ প্রযুক্তি। প্রযুক্তির যত অগ্রসর হবে, আমাদের জীবনযাত্রার মান অগ্রসর হবে, আমাদের বিনিয়োগ তত নিরাপদ হবে এবং বিনিয়োগের তথ্য উপাত্ত তত বেশি অ্যাভেলেবল হবে। আজকে কিন্তু একজন বিনিয়োগকারী চাইলে খুব সহজে ঘরে বসেও কিন্তু অনেক তথ্য সে কালেক্ট করতে পারছে। সে ব্রোকারেজ হাউসে আসার প্রয়োজন নেই। সে যেই ব্রোকার হাউসে সে ট্রেড করে, সে যদি তাকে বলে যে আমাকে এই কোম্পানিটা সম্পর্কে একটা রিপোর্ট পাঠিয়ে দেন, দেখা যাবে যে হয়তো আধা ঘন্টা পরে সেই ইমেইলে ওই কোম্পানির তথ্য পেয়ে গেছে। তখন সে এই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে তার বিনিয়োগ করা উচিত কি উচিত না। তো সেজন্য আমরা মনে করি
যে পুঁজিবাজার উন্নয়ন এবং বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার্থে টেকনোলজি অপরিহার্য, পাশাপাশি বিনিয়োগ শিক্ষা। যেমন বিনিয়োগ শিক্ষায় যে বিষয়টি গুরুত্ব পায় সেটা হলো বিনিয়োগের সাথে সম্পৃক্ত তথ্যউপাত্ত। যেমন তথ্যউপাত্ত না থাকলে যে ভুলটা আমরা করি, এবং আমি যদি ভুল করি এই ভুল তথ্যটা আমি আরো 10 জনের কাছে প্রচার করতে পারি, এবং আমি নিজে তো ক্ষতিগ্রস্ত হব, 10 জন আরো ক্ষতিগ্রস্ত হবে। যেমন রিসেন্টলি একটি বক্তব্যে আমি একজন বলতে শুনলাম যে যত আইপিও আসছে তার 90% ফেস ভ্যালুর নিচে, সরি 99% ফেস ভ্যালুর নিচে। তো সত্যিকার অর্থে 99% কোম্পানি যদি ফেস ভ্যালুর নিচে হয়, ওয়াস্ট হয়, তাহলে কিন্তু পুঁজিবাজার চলতো না। আসলে সত্যিকার অর্থে ওনার কাছে সঠিক তথ্যটা নাই। এই সঠিক তথ্যটা এখন আমাদের সকলেরই প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, কিন্তু পুঁজিবাজারের জন্য, বিনিয়োগের জন্য যেই ধরনের তথ্যপত্র আমার জানা দরকার, সেই তথ্যপত্র না জেনে যদি আমি কোনো মন্তব্য করি, বক্তব্য দেই, সেইটা আসলে অন্য বিনিয়োগকারীদেরকে তথা পুঁজিবাজার উন্নয়নে বাধাগ্রস্ত হইতে পারে। তার জন্য আমাদের বিনিয়োগ শিক্ষাটা খুব জরুরি দরকার। দুটি বিষয়, যেমন আমাদের এখানে একটি বিষয় লক্ষণীয় হয় যে যখনই একটা আইপিও নতুন বাজারে আসে, দেখা যায় বিনিয়োগকারী আসলে ওই বিষয়টা সম্পর্কে খুব বেশি তথ্য উপাত্ত যাচাই বাছাই করে না। প্রথম দিনে দেখা যায় এটা কয়েক গুণ প্রাইসে মানুষ বেচাকিনি করে। হয়তো যারা আইপিওতে পায় তারা কিন্তু একটা সিগনিফিকেন্ট প্রফিট নিয়ে বের হয়ে যায়, আর যারা পরে কিনে তারা হয়তো অনেক সময় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই যে সিগনিফিকেন্ট হাই প্রাইসে ট্রেড হচ্ছে, এটার পিছনে মূল কারণ হলো সাপ্লাইটা কম থাকে বলে প্রত্যেক বিনিয়োগকারীর মধ্যে একটা ধারণা থাকে যে শেয়ারের পরিমাণ কম, এটার প্রাইস হাই হবে। এই কোম্পানির কোনো পারফরমেন্স নিয়ে কিন্তু তারা অ্যানালাইসিস করে না। তাই আমরা যদি ওই সময়ে সাপ্লাইয়ের পরিমাণটা বাড়াইতে পারি, তাহলে কিন্তু এই অস্বাভাবিক প্রাইসটা বন্ধ হয়ে যাবে। যেমন একটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে বিগত কমিশন একটি কাজ করে গেছিলেন যে এই অস্বাভাবিক প্রাইসকে নিয়ন্ত্রণ করার জন্য যে 50%-এর বেশি প্রাইস হবে না, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে ওই 50%-এর জায়গায় যে হোল্ডেড হয়ে থাকে, একদিন, 2 দিন, 3 দিন হোল্ডেড থেকে একটা অস্বাভাবিক প্রাইসে গিয়ে তখন লেনদেন হয়। তো সেইখানে যদি আমরা এই তথ্যউপাত্ত বিশ্লেষণ করতাম, বা আমরা এইভাবে যে এটার ফান্ডামেন্টাল বিষয়গুলো চিন্তা করতাম, তাহলে হয়তো বা আমরা ওই সময় এই অস্বাভাবিক প্রাইসে বিনিয়োগ করতাম না। এই অস্বাভাবিক প্রাইসের ফলে দুটা বিষয় ক্ষতি হয়। একটা হলো প্রথম দিকে ইন্ডেক্সকে ইনফ্লুয়েন্স করে, পরবর্তীতে আস্তে আস্তে এটার প্রাইস কমতে থাকে এবং ইন্ডেক্স কমতে থাকে, যেটা বাজারে নেতিবাচক ভূমিকা পালন করে। আর অন্যদিকে বিনিয়োগকারীর তো ক্ষতি হচ্ছেই। সেই জায়গাটায় যদি আমরা প্রথম দিন থেকে সাপ্লাইয়ের পরিমাণটা বাড়াই দিতে পারি, ডিরেক্টর ছাড়া অন্যান্য সকল শেয়ারকে ফ্রি করে দিতে পারি, দেখা যাবে যে প্রাইসটা নিয়ন্ত্রণ হয়ে যেতে পারে, এবং বিনিয়োগকারীরাও তখন সচেতন হবে যে না, অস্বাভাবিক প্রাইস হচ্ছে না, আমরা এটাকে বুঝে শুনে বিনিয়োগ করি। এই জন্যই আমাদের বিনিয়োগ শিক্ষাটা খুব জরুরি। আজকে আমাদের অতিথিদের বক্তব্য আমরা শুনবো, এবং আমরা আশা করি আমাদের মূল প্রবন্ধ উপস্থাপক এই বিষয়ে ডিটেলস বলবেন, যেটা আমাদের অংশগ্রহণকারী সকলের তথা পুঁজিবাজারের জন্য একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা হইতে পারে, বিনিয়োগকারী সিদ্ধান্তের জন্য দিক নির্দেশনা হইতে পারে। আমরা সেই প্রত্যাশা করছি, এবং আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য, আপনার মনোযোগ শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাইদুর রহমান। আমরা এখন মূল প্রবন্ধ পাঠ করবেন, তার বক্তব্য শুনবো। ইনি হচ্ছেন মীর মাহফুজুর রহমান। তো আমি অনুরোধ করব সবাইকে যে মূল প্রবন্ধ পাঠকারী ওনার যে কিনোট স্পিকিং, যেটা মূল প্রবন্ধ, এটা আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো, কারণ অনুষ্ঠানের একটা পর্যায়ে আমরা বিনিয়োগকারীদের জন্য একটা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি। এই প্রশ্ন উত্তর পর্বে আমরা আশা করব যে এই যে আজকের যে টপিক, সেই টপিকের উপরে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে। তো আমি এখন অনুরোধ করব আমাদের মূল প্রবন্ধ পাঠ করার জন্য জনাব মাহফুজুর রহমানকে। জনাব মাহফুজুর রহমান।
রিয়াদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমাদের চিফ গেস্ট ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ সাহেবকে ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং ওয়েলকাম জানাচ্ছি আমাদের যত এখানে ভিউয়ার্স গ্যাদার করেছে আজকে সকালে। একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিছুক্ষণ আমরা সবাই মিলে একটু কথা বললাম, সবাই সবার ভিউজ শুনলাম। আমাদের মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে আমরা একটা প্রেজেন্টেশন রেডি করেছি, যেখান দিয়ে আমরা এই টপিকটা নিয়ে কিছু ভিউজ প্রপোজ করতে চাই। আমাদের এই প্রেজেন্টেশনটা দুই ভাগে ভাগ করা। এক ভাগ হলো যে আমাদের প্রেজেন্টেশনটা হলো যে হিস্ট্রি অফ টেকনোলজি টু প্রোটেক্ট অ্যান্ড অ্যাসিস্ট ইনভেস্টার্স ইন দ্য ক্যাপিটাল মার্কেট, আর সেকেন্ড পার্টটা হলো যে ফিউচারে আমরা ইনভেস্টরদের কিভাবে আরো অ্যাসিস্ট করতে পারি যাতে ক্যাপিটাল মার্কেটে কন্টিনিউড ইনভেস্টমেন্ট চলে, ক্যাপিটাল মার্কেটটা আরো বড় সাইজের হয় এবং দেশের উন্নয়নে ক্যাপিটাল মার্কেটের রোলটা ক্রমশ বাড়তে থাকে। সো আমি ফার্স্টে একটা ছোট পয়েন্ট বলবো, আমরা যে আজকে সবাই একসাথে গ্যাদার করেছি, এই গ্যাদারিংটাই কিন্তু হয়েছে বিকজ অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। আমরা কেউ হয়তো বছরখানেক আগে চিন্তা করতে পারিনি যে আমরা এভাবে একটা ওয়েবিনার করব, সেমিনার করব, যেটি ইজ পিওরলি বেসড অন অ্যাক্সেস টু টেকনোলজি বাই ইচ এন্ড এভরি ওয়ান অফ আস। এখন আমাদের এই টেকনোলজিক্যাল অ্যাক্সেসটা আছে, বলেই আমরা তাড়াতাড়ি প্যান্ডেমিকের সময় টেকনোলজিক্যাল অ্যাক্সেসটা জোগাড় করেছি। অ্যাক্সেসটা আছে বলে আমরা এই কমিউনিকেশন এনগেজমেন্টটা করতে পারছি। কিন্তু এই টেকনোলজিক্যাল অ্যাক্সেসটা কিন্তু আমরা দেখেছি আমাদের সারা দেশে নেই, এবং যত টেকনোলজিক্যাল অ্যাক্সেস দিতে পারবো তত মানুষের রোল ইন দ্য ইকোনমি, ইন দ্য ক্যাপিটাল মার্কেট বাড়বে। এটা তো একটা সিম্পল প্রপোজিশন যেটা আমরা সবাই হয়তো অ্যাকসেপ্ট করতে পারি। সো প্রথমেই আমি আমার প্রেজেন্টেশনে ফার্স্ট পার্ট হলো প্রোটেকশন অফ ইনভেস্টার্স ইন্টারেস্ট থ্রু দ্য ইউজ অফ টেকনোলজি, যেখানে আমি দিতে চাচ্ছি যে আপনারা যদি দেখে থাকেন যে আমি লাস্ট 20 বছরে আমাদের ক্যাপিটাল মার্কেটের একটা হিস্ট্রি তুলে ধরেছি, যে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে শুরু হয়েছে। সাইদুর সাহেব বললেন যে 1991 থেকে, আমরা 2000 থেকে ডেটা নিয়েছি। আপনি দেখেন ডেটাটা যে 2000 থেকে 2020 পর্যন্ত আমাদের মার্কেট কিন্তু অনেক দূর এগিয়ে এসছে। হ্যাঁ, এটা তিনটা ডেটা আমি একটু আপনাদের সামনে প্রপোজ করতে চাই, যে এত উত্থান পতনের পরও আমাদের ইন্ডেক্স কিন্তু আমাদের যে ডেটা প্রেজেন্টেশনটা হয়েছিল 4963 পয়েন্টস, ধরেন 5000 পয়েন্টই যদি ধরি, জুলাই 2001-এ আমাদের ইন্ডেক্স ছিল 662 পয়েন্টস। সো এটা কিন্তু নতুন ইস্যুর অ্যাডজাস্টমেন্টের পরে, অ্যাডজাস্টেড ফর নিউ ইস্যুস ইন দ্য মার্কেট। তার মানে মার্কেট 650% গ্রো করেছে 20 বছরে, যেটার সিএজিআর অ্যানুয়ালাইজড হয়ে যায় 32%। সো কেউ যদি লং টার্ম মার্কেটে থাকে তাহলে তাদের রিটার্ন ডেফিনেটলি মার্কেট দেবে। মার্কেট উঠবে, মার্কেট নামবে, কিন্তু মার্কেট দেবে। সেকেন্ড একটা ডেটা আমি দিতে চাচ্ছি, যে অ্যাভারেজ টার্নওভার আমাদের মার্কেটে 2000 সালে, জুলাই 2001 সালে ছিল 15 কোটি টাকা, এখন 1011 কোটি টাকা। সো এইটার 65 টাইমস ভলিউম বেড়েছে, আমাদের ট্রেডিং এর ভ্যালু বেড়েছে ট্রেডিং এর। আর থার্ড যে ডেটাটা আমি দিতে চাই, যে মার্কেট ক্যাপিটালাইজেশন, আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 4 লাখ কোটি টাকা, সেটা 6000 কোটি টাকা থেকে বেড়ে এসছে জুলাই 2001 থেকে। তার মানে এখানে গ্রোথ আছে 60 টাইমস গ্রোথ। তার মানে মার্কেটটা 20 বছরে অনেক বড় হয়েছে। এখন মার্কেট তো 20 বছরে বড় তো নিজে নিজে হয়নি, মার্কেট 20 বছরে বড় হওয়ার পিছনে অনেক স্টেপস, অনেক লোক নিয়েছে, অনেক অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে, ডিএসসি নিয়েছে, এসিসি অবভিয়াসলি সুপারভাইজারি গাইডেন্স দিয়েছে, যাতে আস্তে আস্তে মার্কেটটা এত বড় হতে পেরেছে, এবং এখনো অনেক দূর যাওয়া বাকি ডেফিনেটলি। আমাদের মার্কেটে 96-এ যারা ছিলেন আপনারা দেখেছেন যে এখানে স্ক্রিপ্ট বেসড ট্রেডিং ছিল আর ক্রাই আউট ট্রেডিং ছিল। সো অটোমেটেড ট্রেডিং শুরু হয় 1998-এ, এবং তারপরে ব্রোকারদের কন্ট্রোল ওভার দেয়ার ওন ট্রেডিং 2001 সালে,
ডিএসসি ইন্ডেক্স গুলো ছিল আগে, কিন্তু ইন্ডেক্স গুলো ভেঙে ভেঙে ইনভেস্টরদের আরো বেটার আইডিয়া দেওয়ার জন্য ইন্ডেক্স ডিজে, ডিএসআই, ডিএস20 তে দেওয়া হলো, ভেঙে ভেঙে দেওয়া হলো। সবই কিন্তু টেকনোলজির বেসিসে। আমরা যদি অ্যাক্সেস না পাই ডেটার, তাহলে এই প্রেজেন্টেশন অফ দ্য ইন্ডেক্সেস কিন্তু করা নট পসিবল। তারপর 2003 সালে গভর্নমেন্ট সিকিউরিটি এনলিস্টেড করা হলো ডিএসসি তে, যেখানে আরো অনেক ফার্দার নাম্বার অফ ইনস্ট্রুমেন্টস দেওয়া হয় ইনভেস্টরদের সামনে। 2004 সালে ডিমেটেরিয়ালাইজেশন প্রসেস শুরু হলো, যেটা একটা বিশাল স্টেপ, যে এখন আর কোনো কাগজ দরকার নেই কারো। এবং ডিমেটেরিয়ালাইজেশন প্রসেসটাতে ফেক, ফ্রড অনেক কিছু মার্কেট থেকে সরে গেছে। এবং ফাইনালি ওয়েব বেসড ট্রেডিং। আপনি দেখেন এটা কিন্তু এক একটা ধাপে ধাপে হয়েছে। ফার্স্টে অটোমেটেড ট্রেডিং, তারপরে গভর্নমেন্ট সিকিউরিটিজ, তারপরে এসছে ওয়েব বেসড ট্রেডিং। ওয়েব বেসড ট্রেডিং শুরু হওয়ার পরে আমি দেখাই আপনাদের পরের স্লাইডটাতে, বাংলা ওয়েবসাইট শুরু হলো, যেখানে ইনভেস্টরদের অ্যাক্সেস দেওয়া হলো। সবাই তো আর ইংলিশে কথা বলবে না। তারপরে মার্কেট সার্ভেলেন্স সফটওয়্যার নেওয়া হলো 2014 সালে। মার্কেট সার্ভেলেন্স সফটওয়্যারটা অবভিয়াসলি ইনভেস্টরদের প্রোটেকশনের জন্যই। ফাইনালি ডিএসসি ট্রেডিং সিস্টেমটা ন্যাসডাক, ওএমএক্স এন্ড ফ্লেক্সি ট্রেড দিয়ে ওয়ার্ল্ড লিডিং ট্রেডিং সিস্টেমে কাছে যাওয়ার চেষ্টা করা হলো। তারপরে ডিএসসি মোবাইল অ্যাপ ডেভেলপ করা হলো। এক একটা কলিং ইন, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রতিটা কিন্তু স্টেপ বাই স্টেপ। Shenzhen and Shanghai Strategic Investor 2000 সরি ফাইনালি আমাদের ডিএসসি এসএমই প্ল্যাটফর্ম করা হলো 2019 সালে, যাতে ছোট কোম্পানিগুলো মার্কেটে ফাইন্যান্সিং অ্যাক্সেস করতে পারে এবং ছোট কোম্পানিগুলোতে ইনভেস্টররাও অ্যাক্সেস করতে পারে টু ইনভেস্ট। এই সবকিছুর সাথে একটা আন্ডারপিনিং বিশাল স্টেপ ছিল সিডিবিএল। সিডিবিএল যখন আমাদের মার্কেটে আসলো 2000 সালে সিডিবিএল শুরু হলো। তারপরে পজিটিভলি যখন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ফার্স্ট কোম্পানি সিডিবিএল এ ডিমেটালাইজেশন করা হলো। তারপরে সিডিবিএল যখন আসলো, আপনি দেখলেন যে নো ফিজিক্যাল ট্রেডিং অফ সার্টিফিকেটস, স্ক্রিপ্টলেস ডেলিভারি, সেটেলমেন্ট। এখানে রিস্ক অনেক কমে গেল, আবার ফ্রডও কমে গেল, রেকর্ডিং বাড়লো, সার্ভেলেন্স বাড়লো, ওনারশিপ চেঞ্জ উইথাউট এনি ফিজিক্যাল মুভমেন্ট অফ শেয়ারস। এবং তারপরে সবাই একটা নোটিফিকেশন পায় ফ্রম আ থার্ড পার্টি যে তাদের ট্রেডিং এর আপডেটটা কি, সিডিবিএল থেকে তাদের পুরো পোর্টফোলিওর আপডেটটা কি। এই সব স্টেপগুলো নিয়ে আমি যেটা ফাইনালি একটা সামারি দিতে চাচ্ছি আপনাদের সামনে, প্রথম পার্টে, যে ডিএসসি হিস্ট্রিতে, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা আমাদের দেশে ক্যাপিটাল মার্কেটে যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে, সেখানে কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট আর আমাদের ব্যাংকিং সিস্টেমের মধ্যে কিন্তু কারেন্টলি যে ডিপোজিটার ব্যাংকিং এ রাখে বা যে ডিপোজিটার ক্যাপিটাল মার্কেটে থাকে, তাদের মধ্যে কিন্তু টেকনোলজিতে খুব বেশি ডিফারেন্স আর নেই। যেটা ধরেন 20 বছর আগে বিশাল ডিফারেন্স হয়তো ছিল, বাট ডেভেলপমেন্ট অনেক হয়েছে। এখন ইনভেস্টররা একটা ট্রেডিং কোড অ্যালার্ট পায় সিডিবিএল থেকে ডেইলি। ইট ইজ আ থার্ড পার্টি, আপনার ব্রোকারও না, আপনার অন্য কেউ দিচ্ছে না। এটা একটা সেন্ট্রাল ডিপোজিটরি আপনাকে একটা অ্যালার্ট দিচ্ছে আপনার অ্যাকাউন্টে এই চেঞ্জগুলো হয়েছে। আইপিও অ্যাপ্লিকেশন ডাইরেক্টলি বিও অ্যাকাউন্ট থেকে করা যাচ্ছে, আপনার কোনো চেক লিখতে হচ্ছে না, লাইনে দাঁড়াতে হচ্ছে না। বৃষ্টি ঝড়ের মধ্যে আমরা দেখেছি বিশাল বিশাল লাইন ব্যাংকের ব্রাঞ্চের বাইরে। এগুলো সব স্কিপ করে ইনভেস্টরদের কাছে আইপিও শেয়ার আনার স্কোপ করা হয়েছে। এনআরবিরাও সেম অ্যাক্সেস পেয়েছে তাদের বিও অ্যাকাউন্ট থাকলে। ডিভিডেন্ড ডাইরেক্টলি আরটিজিএস করে তাদের অ্যাকাউন্টে চলে যায়। এখন ডিভিডেন্ড ব্যাংকের লিস্টেড কোম্পানির ব্যালেন্স শিটে পেয়েবল ডিভিডেন্ডের অ্যামাউন্ট অনেক কমে এসছে। বোনাস শেয়ার ডাইরেক্টলি অ্যাকাউন্টে চলে যাচ্ছে, মানুষের কিছু করতেই হচ্ছে না, বছরের পর বছর ওনার অ্যাকাউন্টে উনি বোনাস শেয়ার পেয়ে যাচ্ছেন, কোনো ফলো আপ দরকার
হচ্ছে না, CTBL is there to look after the whole data issue. Application refund and allotment এর টাইম অনেক কমে গেছে বিকজ অ্যাপ্লিকেশন ডাইরেক্টলি বিও অ্যাকাউন্ট থেকে হচ্ছে। এই ডেটাবেস একটা বড় ধরনের হেল্প করেছে যে আমাদের স্টক মার্কেটে মাল্টিপল অ্যাকাউন্টস বা কপিং অফ অ্যাকাউন্টস এই ইস্যুটা অনেক বড়ভাবে কমে এসছে। প্রতিটা বিওর সাথে একটা ডেজিগনেটেড ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট থেকেই টাকা ঢুকে বের হয়, আদার দেন স্পেসিফিক ওয়েভার যেটা রেগুলেটর দিতে পারে। ফান্ড রেকুইজিশন ব্যাংক অ্যাকাউন্ট থেকেই হচ্ছে, এবং অ্যাপ্লিকেশন ডেটাবেসে নমিনি এন্ড অ্যাকাউন্ট হোল্ডারের সব ডিটেলস আছে যাতে কোনো ফিউচারে এটার অ্যাক্সেস যাতে সবাই পায়। যেটা আমি আবার বলছি যে পুরো সিস্টেমটা কিন্তু এখন একটা টেকনোলজির আন্ডারে চলে এসছে, এবং আমাদের ক্যাপিটাল মার্কেট আর আমাদের মানি মার্কেটের আন্ডারপিনিং টেকনোলজিটা কিন্তু অনেক সিমিলার হয়ে এসছে ফ্রম আ ইনভেস্টার্স পয়েন্ট অফ ভিউ। এখানে অনেক নতুন ডেভেলপমেন্ট এখনো দরকার, কিন্তু 20 বছরে অনেক কাজ হয়েছে। আমার প্রেজেন্টেশনের সেকেন্ড পার্টটা নিয়ে আমি যদি এখন একটু কথা বলতে পারি যে ইনভেস্টার্স পার্টিসিপেশন থ্রু লং টার্ম ইনভেস্টমেন্ট, টেকনোলজি কিভাবে হেল্প করতে পারে আমরা আজকে যেখানে আছি সেখান থেকে এগিয়ে যেতে। সো ফার্স্টে সারা দুনিয়া এখন আমাদের অ্যাপে চলে গেছে, ওয়েবসাইট আছে, কলিং ইন আছে, ডিএসসিও কিন্তু ফ্লেক্স ট্রেডে তাদের অ্যাপ বেস ট্রেডিং শুরু হয়েছে, এবং 2019 সালে যে ডেটা আমরা পেয়েছি সেখানে 70 লাখ অর্ডার ডিএসসি মোবাইল অ্যাপ থেকে করা হয়েছে, তার মধ্যে 50 লাখ অর্ডার এক্সিকিউটেড হয়েছে ডিএসসি অ্যাপ থেকে। সো অ্যাপের দিকে ফোকাসটা আমরা যদি আস্তে আস্তে বাড়াতে পারি তাহলে ডিএসসি ভলিউমটা বাড়বে। আপনি যদি দেখেন অ্যাক্টিভ ইউজার্স এই প্যান্ডেমিকের সময়ও কিছু বেড়েছে। 5% of the trade of the DSC has been through the mobile app, January through March 20-এ। যদি অ্যাপের ডেভেলপমেন্টটা ফোকাসড করে বাড়ানো যায় তাহলে ডিএসসি আমাদের ক্যাপিটাল মার্কেটের ভলিউমটাও বাড়ানো সম্ভব। এর পরের স্লাইডে আমি আপনাদের সামনে দুটো দেশের হিস্ট্রি এন্ড ডেভেলপমেন্টটা একটু দিতে চাই টেকনোলজিক্যাল সাইডে। ইন্ডিয়া 2010 সালে মোবাইল অ্যাপ বেসড ট্রেডিং শুরু করেছে থ্রু মোবাইল ফোনস ফর দ্য ক্যাপিটাল মার্কেট, এবং আপনারা এই ডেটাতে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়াতে স্টক মার্কেটে প্রায় 20% অফ দ্য ভলিউম ইজ ডান থ্রু অ্যাপস, যেটাতে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়াতে আরো কয়েকটা জিনিস আছে যেটা আমরা এখনো শুরু করিনি, যেমন অ্যালগোরিদম বেসড ট্রেডিং, যেখানে একটা প্রিসেট অ্যালগোরিদম বেসড ট্রেডিং ইনভেস্টরদের সামনে একটা দেওয়া হয় যে যাতে এটা দুটো থাকে, একটা হলো ভেরি কুইক ট্রেডিং ডিসিশনস নেওয়া যায়, আর সেকেন্ড হলো এটা কস্ট অফ ট্রেডিংটা অনেক কমে আসে কারণ আপনার বড় সেট আপ লাগে না অ্যালগোরিদম বেসড ট্রেডিং এর জন্য। সো এটা হলো ধরেন আরো ফিউচারে স্টেপ হতে পারে বাংলাদেশে। কিন্তু যেটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনারা দেখবেন, অগস্ট 2020 সালে, এটা নিশ্চয়ই প্যান্ডেমিকের জন্যই করেছে, পেটিএম মানির সাথে, যেটা একটা ই কমার্স পেমেন্ট প্ল্যাটফর্ম এবং ফিনটেক কোম্পানি, সেটার সাথে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটের একটা লিঙ্ক করা হয়েছে। এটা ইন্ডিয়ান সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ডের অ্যাপ্রুভাল নিয়েই করা হয়েছে, সো দ্যাট এই প্ল্যাটফর্মটা মার্কেটের অ্যাক্সেসটা আরো ইজি করে দেয় ইনভেস্টরদের জন্য। আমাদের দেশেও আমরা ফিউচারে এসব চিন্তা করতে পারি। সেকেন্ড হলো একটা ডেভেলপ মার্কেট কথা বলি যে হংকং এ কিন্তু ভেরি কন্ট্রোলড ক্যাপিটাল মার্কেট, যেখানে আপনারা জানেন যে হংকং এর লোকালি কোনো অ্যাপ দিয়ে হয়তো ট্রেডিং হয় না, কিন্তু আমেরিকা এবং হংকং এর বাইরের কোম্পানিরা কিন্তু অ্যাপ বেসড ট্রেডিং করে হংকং এর স্টক মার্কেটের অ্যাক্সেস ইনভেস্টরদের দিচ্ছে। সো সেম ভাবে আমরা কিন্তু আমাদের এনআরবিদের অ্যাপ বেসড ট্রেডিং অ্যাক্সেস দিতে পারি আমাদের স্টক মার্কেট, আমাদের ক্যাপিটাল মার্কেটে, যাতে ইন ফিউচার ওইখান থেকেও ভলিউমটা আরো ইন্টারেস্টিং হয়, অ্যাক্সেসটা বাড়ে।
এটার ডিটেলস আরো ইনফরমেশন আমি দিতে পারবো যদি দরকার হয়। ফাইনালি আমাদের দেশে আপনি যদি দেখেন যে মহিলাদের ইনভেস্টর পার্টিসিপেশন আর মিলেনিয়ালস মানে যারা ধরেন 90-এর দশকে জন্ম হয়েছে এবং যারা আজকে ইনকাম করা শুরু করেছে তাদের পার্টিসিপেশন মার্কেটে আমাদের বিও অ্যাকাউন্টের নাম্বারের তুলনায় একটু লিমিটেড। এখানে হয়তো আমরা একটু ফোকাস দিতে পারি যে 6 লাখ মহিলা অ্যাকাউন্ট আছে, যেখানে বিও অ্যাকাউন্ট তার প্রায় আমাদের 22 লাখের মতো, এবং আমাদের 35% পপুলেশন ইয়াং, 15 থেকে 35। তাদের কাছে আমাদের আস্তে আস্তে অ্যাক্সেসটা যদি আমরা বাড়াতে পারি তাহলে ডিএসসি ভলিউম ডেফিনেটলি অনেক, আমাদের স্টক ক্যাপিটাল মার্কেটের ভলিউমটা অনেক বেশি বাড়বে। সিডিবিএল এর কাছে ডেটা আছে, এই ডেটাগুলো কিভাবে ইউজ করা যাবে টু অ্যাট্রাক্ট ফার্দার ইনভেস্টার্স থ্রু টেকনোলজি ইন দ্য ক্যাপিটাল মার্কেট। এখন এই ইনভেস্টররা ক্যাপিটাল মার্কেটে যদি ভলিউম বাড়তে থাকে, একটা জিনিস আমরা দেখেছি যে প্রপোজ করা যেতে পারে যে আমাদের দেশে পোর্টফোলিও ম্যানেজমেন্টটা যেভাবে হচ্ছে সেখানে এটা সাপোর্ট করার জন্য ইনভেস্টরদের ফান্ড ম্যানেজমেন্ট আমব্রেলার একটা আনার স্কোপ যদি করা যেতে পারে, সেখানে মার্চেন্ট ব্যাংকদেরও যদি একটু সাপোর্ট দেওয়া যায় to have access to the investor's account in a discretionary বা non-discretionary portfolio management system, যেটা ফার্দার ইনভেস্টরের ইন্টারেস্ট প্রোটেক্ট করবে। কারণ মার্চেন্ট ব্যাংকগুলোর একটা তাদের একটা রেগুলেটেড ট্রেডিং প্ল্যাটফর্মটা তাদের বলতে হবে যে তারা কি শেয়ার কিনছে, কি শেয়ার কিনছে না, কেন কিনছে না, যাতে স্ট্রাকচার্ড একটা ফান্ড ম্যানেজমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে গেলে তাহলে ভলাটিলিটিটা একটু কমার স্কোপ থাকে। এবং কিন্তু সব ট্রেডিংই তো আমাদের স্টক মার্কেটের থ্রু দিয়ে, ব্রোকারেজ থ্রু দিয়েই যাবে। এটা হলো একটা জাস্ট আইডিয়া যেখান দিয়ে আমরা ইনভেস্টার্স ইন্টারেস্ট আমরা যদি ভলিউম বাড়াতে পারি তাহলে তাদের প্রোটেকশন দিতে পারি। নেক্সট স্টেপটা হলো যে দিস ইজ ইন্ডিয়াতে যেটা করেছে রিসেন্টলি, সেটা আমার খুবই আমার মনে হয় আমাদের মার্কেটের জন্য খুবই ইন্টারেস্টিং হতে পারে। আপনি দেখেন এমএফএস অ্যাকাউন্ট প্রায় 4.25 কোটি অ্যাকাউন্টে চলে গেছে, আমাদের বিও অ্যাকাউন্ট 22 লাখ। অফকোর্স এটা কোনো সময় সেম হবে না, সার্ভিসটা ডিফারেন্ট, কিন্তু এমএফএস অ্যাকাউন্টের সাথে আমরা অনেক রকমের টাই আপ চিন্তা করতে পারি। আমাদের টেকনোলজির এক্সপার্টরা আমাদের অ্যাডভাইস দিতে পারে যে ক্যাপিটাল মার্কেটটা ডেভেলপ করার জন্য। একটা আইডিয়া মার্চেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশনে ডিসকাশন আমরা করেছিলাম যে যাদের বি ক্যাশ, নগদ, শিওর ক্যাশ, রকেটের অ্যাক্সেস আছে তাহলে তাদেরকে থ্রু দেয়ার অ্যাকাউন্টস, থ্রু দেয়ার ব্যাংক অ্যাকাউন্টস, থ্রু দেয়ার ওয়ালেট 5,000 টাকা করে আইপিওর অ্যাপ্লিকেশনের জন্য যদি অ্যাক্সেস দেওয়া যেতে পারে। অবভিয়াসলি এখন আইপিও এমনিতেই ওভার সাবস্ক্রাইবড হয়ে থাকে, বাট আস্তে আস্তে ইনভেস্টরদের অ্যাক্সেস একটু বাড়ানোর জন্য। আর তারপরে যেটা ইস্যু হলো যে তারপরে লং টার্ম ইনভেস্টমেন্টে তারা যদি মাসে মাসে ওইখান থেকেও কিছু একটা ডিপিএস এর মতো সিস্টেম করা যায়। অনেক মার্চেন্ট ব্যাংক এটা শুরু করে দিয়েছে এখন, বাট এটা এখনো ডাইরেক্টলি ব্যাংকের সাথে, ব্যাংক ইনভেস্টরের ব্যাংক অ্যাকাউন্টের সাথে করছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের থেকে এখন এমএফএস এর অ্যাক্সেসটা বেশ কম্পিটিটিভ হয়ে গেছে। সো এটাও একটু চিন্তা করা যেতে পারে আমাদের মার্কেটের লিডারশিপ থেকে। এই থেকে আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম আমার এই প্রেজেন্টেশনে, যে আমরা অনেক দূর এসেছি, মার্কেটের কিন্তু প্ল্যাটফর্মটা তৈরি হয়ে গেছে যেখান দিয়ে মানুষ একটা টেকনোলজি বেসড মার্কেটের উপরে দাঁড়িয়েছে, কিন্তু মার্কেটের অনেক ডেভেলপমেন্ট লাগবে। কিছু ডেভেলপমেন্ট আছে যেটা স্পিড অফ ট্রেডিং, এফিসিয়েন্সি, ইনফরমেশনের জন্য, আর কিছু ডেভেলপমেন্ট আছে মার্কেটটা বড় করার জন্য, যেখানে কিছু ডেমোগ্রাফিক্সে ফোকাস করতে হতে পারে, কিছু টেকনোলজিতে ফোকাস করতে হতে পারে, যাতে আস্তে আস্তে মার্কেটের সাইজটা বড় হয়। এই বলেই আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। আপনাদের থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য, এবং রিয়াদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দ্য অপরচুনিটি।
ধন্যবাদ মীর মাহফুজুর রহমান। আসলে মাহফুজ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন আমরা দেখছিলাম যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হিসেবে স্কেচ হচ্ছিল ওনার প্রেজেন্টেশনের উপরে। আমি অনুরোধ করব যে এই জিনিসটি যেন একটু বন্ধ রাখা হয়। আমাদের যারা করছেন বা যিনি করছেন উনি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড আমরা বুঝতে পারছি। এনিওয়ে আমরা এখন চলে যাব মাহফুজ ভাইয়ের বক্তব্য থেকে আরেকটা জিনিস একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অ্যালগরিদম বেসড ট্রেডিং। এটা আসলে আমাদের সামনের দিনগুলোতে এটা নিয়েই চিন্তা করতে হবে, অ্যালগরিদম বেসড ট্রেডিং যেটার কথা উনি বললেন। এবং পশ্চিমা বিশ্ব বলেন ভারত বলেন তারা কিন্তু এখন বিনিয়োগকারীদের জন্য এই অ্যালগরিদম বেসড ট্রেডিংটাকে বেশ গুরুত্ব সহকারে চালু করে দিয়েছে। যাই হোক, আমি আমাদের বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত আছেন, সেখান থেকে আমাদের ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শরীফ আনোয়ার হোসেনকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সুধীমণ্ডলী, ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব শরীফ আনোয়ার হোসেন। শরীফ ভাই কি শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। প্লিজ ক্যারি অন। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2020 উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সভাপতি, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সাইদুর রহমান, প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ, কিনোট স্পিকার জনাব মীর মাহফুজুর রহমান, সম্মানিত মডারেটর জনাব রিয়াদ মতিন, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, প্যানেল আলোচক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন আখন্দ, প্রেসিডেন্ট ICMAB, প্রিয় সাংবাদিকবৃন্দ এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকের বিষয় টেকনোলজি টু প্রোটেক্ট অ্যান্ড অ্যাসিস্ট ইনভেস্টর ইন দ্য ক্যাপিটাল মার্কেট। আজকের পৃথিবী সম্পূর্ণ প্রযুক্তির উপর ভর করে দাঁড়িয়ে আছে। প্রযুক্তির ব্যবহার নেই এমন কোনো দেশ নেই। যে দেশে যত আগে প্রযুক্তি জানতে পেরেছে, শিখতে পেরেছে, এর গুরুত্ব বুঝেছে, ব্যবহার শিখে এর বাস্তবায়ন করেছে, সেই দেশের উন্নয়ন তত আগে হয়েছে, সেই দেশ তত আগেই সমৃদ্ধির পথে এগিয়ে গেছে। আমাদের দেশ প্রযুক্তি আসতে একটু দেরি হলেও গত কয়েক বছরে এর ব্যাপক সম্প্রসারণ ও ব্যবহার বেড়েছে। সরকারের ডিজিটালাইজেশন নীতি বাস্তবায়নের পথ ধরে প্রযুক্তি আজ শহর পেরিয়ে গ্রামগঞ্জে পৌঁছে গেছে। ব্যবসা বাণিজ্য, বাজার, বিনিয়োগ, ক্রেতা বিক্রেতা আজ আর শুধু স্থানীয় পর্যায়ে নেই। আমাদের বাজারে বাণিজ্য বিনিয়োগ আজ সারা পৃথিবী জুড়ে। বিশ্ববাজারে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে এই প্রযুক্তি মুখ্য ভূমিকা পালন করছে। পুঁজিবাজার দেশের একটি বড় খাত। এই খাতের উপর ভর করে দেশের শিল্প, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি সাধিত হয়। এই পুঁজিবাজারে সিকিউরিটিজের তালিকাভুক্তি, ক্রয় বিক্রয়ের একটি বাজার প্রক্রিয়া রয়েছে বিধায় এখানে বিনিয়োগ ও বিনিয়োগকারী সমাগম ও সম্পৃক্ততা অন্যান্য খাতের তুলনায় অনেক বেশি। তাই এখানে প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজন বেশি। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগ কার্যক্রম সম্পাদন, বিনিয়োগ সুরক্ষা ও সহায়তা দিতে প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। IPO কার্যক্রম থেকে শুরু করে সেকেন্ডারি মার্কেটের সিকিউরিটিজ ক্রয় বিক্রয় সহ শেয়ার বিনিয়োগ, শেয়ার নিষ্পত্তি, হস্তান্তরের পুরো প্রক্রিয়াটি প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত হয়। এত বড় বাজার, দেশি বিদেশি এত বিনিয়োগকারী সহ বাজার ব্যবস্থাপনা পুরো প্রক্রিয়াই সেবা প্রযুক্তির দ্বারাই সম্পাদিত হচ্ছে।
পুঁজিবাজারে বিনিয়োগকারীর বিনিয়োগের সুরক্ষা ও বিনিয়োগ কার্যক্রমের সহায়তা প্রদানে প্রযুক্তির কোনো বিকল্প নেই। এই প্রযুক্তি যত বেশি উন্নত হবে, বাজারের ব্যবস্থাপনা তত সহজ, স্বচ্ছ, নিরাপদ ও নিয়ন্ত্রিত থাকবে। একটি স্বচ্ছ, আধুনিক ও নিয়ন্ত্রিত বাজার বিনিয়োগের পরিবেশ তৈরি করে, বিনিয়োগকারীর আস্থা বাড়িয়ে বাজারকে সম্প্রসারিত করে। বিনিয়োগের বেশ কিছু সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি অনুসরণ করে সকল পক্ষের মধ্যে বিনিয়োগ কার্যক্রম সম্পাদিত হয়। বিনিয়োগকারীকে তার বিনিয়োগের তথ্য সেবা প্রদান করতে প্রযুক্তির বিশেষ ভূমিকা রাখছে। আইপিও আবেদন, শেয়ার ক্রয় বিক্রয়, শেয়ার নিষ্পত্তিকরণ, অর্থ লেনদেনের, ট্রেড কনফার্মেশন, বিনিয়োগকারীদের বিনিয়োগের বিষয়ে আরো বহু ধরনের তথ্য ও ডকুমেন্টস প্রদান করতে হয়। একমাত্র সঠিক ও যথাযথ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিনিয়োগকারীগণ কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানের সরাসরি না এসে অনলাইনের মাধ্যমে খুব সহজে দ্রুত উক্ত সেবা পেতে পারে। এর ফলে দুপক্ষেরই সময় ও অর্থের অপচয় রোধ হয়। অন্যদিকে অনলাইন কার্যক্রম ও দৈনন্দিন রিপোর্টিং এর ফলে বিনিয়োগকারী তার বিনিয়োগ সম্পর্কে হালনাগাদ থেকে তার বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। তাছাড়া বিনিয়োগ সকল কার্যক্রম প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে বিধায় এর সঠিক ও পূর্ণাঙ্গ রেকর্ড সংরক্ষিত থাকে। এর ফলে বিনিয়োগকারী, সিকিউরিটিজ ও অর্থ দুটি সুরক্ষিত থাকে। ইস্যুয়ার থেকে শুরু করে ব্রোকার হাউস পর্যন্ত সকল পুঁজি বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠানের প্রযুক্তির পূর্ণ ও আধুনিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এর ফলে বিনিয়োগকারী তাদের আইপিও, রিফান্ড, ট্রেড, পোর্টফোলিও, অর্থ, ডিভিডেন্ড, মূল্য সংবেদনশীল তথ্য, বিনিয়োগকারী যাবতীয় তথ্য প্রাপ্তির ফলে বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে বাজারে প্রতি তাদের আস্থা তৈরি হয়, বিনিয়োগ আরো বেশি আগ্রহ তৈরি হয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় টেকনোলজি বিষয়ে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব। পুঁজিবাজারের সকল ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োজন ও উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে কমিশন পূর্ণ অটোমেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি করতে উদ্যোগী হয়েছেন। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও ডিজিটাল কার্যক্রম বাস্তবায়নে তার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছেন। পেপার কার্যক্রম কমিয়ে অনলাইন কার্যক্রমে উৎসাহিত করছেন। পুঁজিবাজার বিনিয়োগের পরিবেশ তৈরি করতে প্রয়োজন একটি আধুনিক, স্বচ্ছ ও নিরাপদ ও জবাবদিহিমূলক বাজার। এর ফলে বিনিয়োগকারীর মাঝে বিনিয়োগের আস্থা তৈরি হয়। তাই একটি কাম্য বিনিয়োগ বান্ধব পুঁজিবাজার গঠনের প্রয়োজনীয় প্রযুক্তি এবং এর সঠিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করা একান্ত দরকার। যেই প্রযুক্তি বিনিয়োগকারীদের বিনিয়োগ সুরক্ষা দিবে এবং বিনিয়োগ সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ জনাব শরীফ আনোয়ার হোসেন আপনার বক্তব্যের জন্য। এখন আমি অনুরোধ করব আমাদের সম্মানিত বিশেষ অতিথি আইসিএমএবির প্রেসিডেন্ট জনাব জসিমউদ্দিন আকন্দ এফসিএমএ কে আজকের বিষয়ের উপরে তার বক্তব্য প্রদান করার জন্য। বিধিমণ্ডলী জনাব জসিমউদ্দিন আকন্দ। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের পেপার টেকনোলজি টু প্রোটেক্ট অ্যান্ড অ্যাসিস্ট ইনভেস্টার্স ইন দ্য ক্যাপিটাল মার্কেট উপরে আলোচনা সভায় সম্মানিত সভাপতি মিস্টার সাইদুর রহমান, প্রেসিডেন্ট বাংলাদেশ ব্যাংকার্স মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত কমিশনার প্রফেসর ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ স্যার, বিশেষ অতিথি মিস্টার শরীফ আনোয়ার হোসেন, প্রেসিডেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অধ্যক্ষ কিনোট স্পিকার মীর মাহফুজুর রহমান, মেম্বার
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সম্মানিত মডারেটর মোহাম্মদ রিয়াদ মতিন এবং সম্মানিত মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ট্রেজারার কমোডর রিটায়ার্ড মোহাম্মদ আবু বাকার, এফসিএ উপস্থিত, আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, সেই সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই যার কারণে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমাদের নিজস্ব একটা সংস্থা পেয়েছি, আমরা নিজস্ব ক্যাপিটাল মার্কেট পেয়েছি, আমরা আজকে যারা আয়োজন করছে এই মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন পেয়েছি। সেই মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বিশ্ব নন্দিত মহানায়ক, জাতির জনক এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার আজকে জন্মশতবার্ষিকীতে তাকে স্মরণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। যার সৃষ্টি না হলে আজকে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হয়তো কথা বলতে পারতাম না। তাই তার প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে এবং তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে মানে অত্যন্ত সময় উপযোগী এই প্রোগ্রাম করবার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মানে আজকে আমার সুবিধা হলো যে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, ইনি অত্যন্ত মেধাবী, অত্যন্ত যোগ্য এবং অত্যন্ত নিষ্ঠাবান। আমি দেখেছি যে এই করোনার সময় স্যাররা পুরা কমিশনে প্রায় মানে মাননীয় চেয়ারম্যান শিবলি স্যার সহ তারা নিয়োগ পেয়েছেন এবং এই করোনা কালীন সময় তারা নির্লজ্জভাবে এই পুঁজি বাজারকে একটা চাঙ্গা ভাব দেওয়ার জন্য এবং এই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য তারা কি পরিশ্রম করে গেছেন। আমি প্রায় আমার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যাওয়া হয়, আমরা স্যারদের সেই নিরলস প্রচেষ্টা আমি দেখেছি। আমি আইসিএমএবির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই দেশে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা পূর্ণ গঠনে যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, সেই জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং জাতির মানে জাতীয় স্বার্থে তাদের এই ভূমিকার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু পুঁজি বাজার সম্পর্কে আমার অত জ্ঞান মানে এখানে যারা উপস্থিত আছেন তাদের তুলনায় আমি অত্যন্ত একজন সাধারণ মানুষ, পুঁজি বাজার সম্পর্কে বলার ঔদ্ধত্য আমি দেখাতে চাই না। শুধু এইটুকু বলতে চাই যে আজকে যেটার কারণে আজকে আমরা এই ভার্চুয়াল মিটিং করতে পারছি, সেটাও এই তথ্য প্রযুক্তির উন্নয়নের জন্য। আসলে পুঁজি বাজার এই বাংলাদেশে প্রথম মানে বাস্তবভাবে 90-র দশকের শুরু থেকে আরম্ভ হয়েছিল। আজকে আমরা এই 30 বছর অতিক্রম করতেছি। তো আমাদের অনেক লিমিটেশন থাকে। আমরা এই ক্ষেত্রে বর্তমান গণতান্ত্রিক সরকার অত্যন্ত আন্তরিক এবং পুঁজি বাজারে এই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা মূলত এই বাংলাদেশের পুঁজি বাজারটা আসলে রিটেল ইনভেস্টরদের অন্যান্য ওয়ার্ল্ডের অন্য দেশের তুলনায় এই সিংহভাগে আসলে রিটেল ইনভেস্টররা, তাদের প্রোটেকশন অত্যন্ত দরকার এবং এই প্রোটেকশন কিভাবে পুঁজি বাজারকে মানে এই
প্রযুক্তি নির্ভরতায় কিভাবে আগায় নিয়ে যায়, আমি সেই সম্পর্কেই শুধু অ্যাকাউন্টিং প্রফেশনের মানে অ্যাকাউন্টিং এর আঙ্গিকেই আমি আমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে অ্যাকাউন্টিং হচ্ছে ব্যবসায়ের ভাষা, সেই ভাষা যুগে যুগে বহু পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, তবে সমস্ত পরিবর্তনের মাধ্যমে অ্যাকাউন্টিং প্রযুক্তি অ্যাকাউন্টেন্টের অনেক কাজকে কিন্তু সহজ করে তুলতে ভূমিকা পালন করে আসছে। এই প্রযুক্তির জ্ঞান যেমন বৃদ্ধি পেয়েছে, তেমন হিসাব রক্ষকদের পরিসংখ্যানগত মানগুলি বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তির অগ্রগতির দক্ষতার সাথে এবং কার্যকর ভাবে ব্যাখ্যা করার জন্য অ্যাকাউন্টেন্টের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক কর্পোরেশনের বা প্রতিষ্ঠানের নির্ভরযোগ্য ব্যবসায়ের পরামর্শদাতায় পরিণত হয়েছে এবং সহজেই ব্যবসায়ের ভাষা ব্যাখ্যা করার দক্ষতা তার রয়েছে। আমরা যদি শুরুতেই আসি যে অ্যাকাউন্টেন্টরা প্রথম পেশায় প্রযুক্তির শুরু হয় অ্যাডিং মেশিন তৈরির মাধ্যমে, এরপর কম্পিউটার, এরপর ক্যালকুলেটর, এরপর কম্পিউটার, এরপর আসছে ই বিজনেস, ইন্টারনেট, এক্সট্রানেট, এরপর আসছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্টেন্টরা বিভিন্ন আঙ্গিকে তার তথ্য বিশ্লেষণ করতে পারে, যেভাবে তথ্যটা চায় সেভাবে তারা পেতে পারে এই এন্টারপ্রাইজ ইআরপি সিস্টেমের মাধ্যমে। এরপর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম আসছে এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে মানে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের কস্টকে মিনিমাইজ করবার জন্য এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য আসলে অত্যন্ত অপরিহার্য একটা সিস্টেম। এরপর আইটি গভর্নেন্সের সৃষ্টি হয়েছে 1999 সালে আইটি গভর্নেন্সের সৃষ্টি হয়েছে এবং এরপরে 2004 সালে একটা আইন হয়েছে সংস্থা পরিচালনার জন্য আইটিজিআই তথ্য প্রযুক্তির সংস্থা সৃষ্টি হয়েছিল। আজকে যে বিষয়টা আমি আলোচনা করব যে পুঁজি বাজারের কেন সকল প্রতিষ্ঠানের ভুল, জালিয়াতি, অর্থ পাচার, আত্মসাৎ, দেউলিয়া, চুক্তির বিরোধ, বীমা দাবি, সিকিউরিটি জালিয়াতি, সমস্ত কিছুর জন্য আমাদের লেটেস্ট ইয়ার হলো ফরেনসিক অ্যাকাউন্টিং। ফরেনসিক অ্যাকাউন্টিং আসলে শুরু হয়েছিল 2000 সালের শুরুর দিকে অ্যান্ডন, ওয়ালকম, টাইকোর মতো সংস্থাগুলির সাথে কর্পোরেটেড জালিয়াতির ঘটনা যত জনসচেতনতাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই থেকে এটা রোধকল্পে এই ফরেনসিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছিল এবং অত্যন্ত দক্ষতার সাথে তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ফরেনসিক অ্যাকাউন্টেন্টরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছে। এতে করে আমাদের এই মানে ইনভেস্টরদের স্বার্থ আমার মনে হয় যে বহুলাংশে বৃদ্ধি পেয়েছে তাদের স্বার্থ রক্ষার্থের জন্য। এরপর আসছে সার্ভেন্টস-অক্সলে অ্যাক্ট 2002, যেটা ইন্টারনাল কন্ট্রোল যদি না থাকে, জবাবদিহিতা যদি না থাকে এবং ম্যানেজমেন্টের কাজগুলি যদি যথাযথভাবে নির্ভুলভাবে সম্পন্ন না হয় এবং তাহলে আসলে শেয়ার হোল্ডার বলেন, স্টেক হোল্ডার বলেন, আরো আসলে কারোর স্বার্থ রক্ষা হয় না। এই সকল জিনিস আসলে এই তথ্য প্রযুক্তির উন্নয়নের জন্য সৃষ্টি হয়েছে। আচ্ছা, বর্তমানে আমাদের তথ্য প্রযুক্তির সর্বশেষ ক্লাউড কম্পিউটিং, যেটা অনেকগুলি সার্ভার মানে বিশাল আকারে এই সার্ভারের ডাটা সেন্টারকে রক্ষা করে এবং লাখ লাখ টাকা মানে এটা মানে টোটাল আমার মানে কেন্দ্রীয় ভাবে সার্ভার রক্ষা করে এই ক্লাউড কম্পিউটিং। তো আমি শুধু বলবো যে আমাদের বিভিন্ন বিবর্তনের কারণে আমাদের অনেক কিছুই আমরা উন্নতির মানে আসলে দিন যত যায় আমরা রাতারাতি কোনো কিছু আসলে করতে পারি না। আমাদের আসলে দিন যত যাচ্ছে
এবং আমরা আস্তে আস্তে সামনের দিকে ধাবিত হচ্ছি এবং তথ্য প্রযুক্তি ছাড়া আমরা আজকে কোনো কিছু চিন্তা করতে পারি না। এই তথ্য প্রযুক্তি যত উন্নয়ন হবে তত সেভাবে মানে ইনভেস্টরদের স্বার্থ রক্ষা হবে। আমি সর্বশেষ একটা জিনিস আপনাদের নজরে আনতে চাই। একটা সময় বলা হতো যে বিভিন্ন প্রতিষ্ঠান আসলে 2-3টা বা 2-4টা অ্যাকাউন্টস রাখে, যাদের জন্য ব্যাংকের জন্য লোনের জন্য একটা অ্যাকাউন্টস, এনবিআর দেওয়ার জন্য একটা অ্যাকাউন্টস। সর্বশেষ আইসিএবির সাথে সম্প্রতি এনবিআর এর একটা চুক্তি হয়েছে। এখান থেকে এনবিআর যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যে অডিট, ফাইন্যান্সিয়াল অডিট যেটা আছে, সেটা রিপোর্টটা এনবিআর সরাসরি অ্যাক্সেস করতে পারবে এবং সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে বিনিয়োগকারীদের স্বার্থ অনেকটা রক্ষা পাবে এবং এনবিআর আসলে 2টার বই রাখার সুযোগকে মানে রহিত করেছে এটার মাধ্যমে। তো আমি এই প্রসঙ্গে আজকে মাননীয় কমিশন প্রধান অতিথি স্যার আছেন, উনি এই আমাদের অ্যাকাউন্টিং এরই লোক, উনি অত্যন্ত দক্ষ এবং নিষ্ঠাবান একজন কমিশনার এবং জাতির প্রতি তার যথেষ্ট কমিটমেন্ট আছে। আমি তা ব্যক্তিগতভাবে দেখেছি, এই জন্য আমার ব্যক্তিগত শ্রদ্ধা বলেন, রিগার্ডস বলেন তার প্রতি আমার আছে। তবু স্যারের দৃষ্টি আকর্ষণ করে আমি একটু বলতে চাই যে স্যার, ফাইন্যান্সিয়াল অডিটে আপনি জানেন স্যার, ফাইন্যান্সিয়াল অডিটে আসলে টোটাল পিকচারটা রিফ্লেক্ট করে না। যেগুলি রিফ্লেক্ট করে শুধু অ্যাকাউন্টিং ডাটাগুলি, কিন্তু অ্যাকাউন্টিং ডাটা ছাড়া যেগুলি আছে সেগুলি আসলে রিফ্লেক্ট করে না। প্রতিষ্ঠানের যে হিডেন লস গুলি হয় সেইগুলি আসলে ফাইন্যান্সিয়াল অডিট রিপোর্টে থাকে না। এই জন্য 2001 সালে বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2001 সালে যখন উনি ওই সময়ের মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, উনি তখন একটা আইন করেছিলেন। সেখানে বলা ছিল সকল পাবলিক লিমিটেড কোম্পানির কস্ট অডিট বাধ্যতামূলক এবং রাষ্ট্রায়ত্তের ক্ষেত্রে শুধু চিনি শিল্প। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিভিন্ন সময়ে এনফোর্সমেন্টের কারণে আমরা আসলে সেই কাঙ্ক্ষিত সেই সকল পাবলিক লিমিটেড কোম্পানির কস্ট অডিটটা বাধ্যতামূলক মানে বাস্তবায়ন করতে পারিনি। তো ফাইন্যান্সিয়াল অডিটররা স্যার আপনি জানেন ওই ডাটাগুলি আসলে দেয় না। এই ক্ষেত্রে যদি কস্ট অডিটটা হতো তাহলে ম্যানেজমেন্টের জন্য খুব দরকার, মানে ম্যানেজমেন্টের জন্য আসলে অত্যন্ত মানে ম্যানেজমেন্টের বোঝার জন্য এবং কোথায় যে হিডেন লস গুলো হচ্ছে এবং বিভিন্ন ভাবে অ্যানালাইটিক্যাল ডাটা দিয়ে তারা আসলে বুঝতে পারতো। একদিকে সরকারের রাজস্ব বৃদ্ধি পেত, একদিকে অন্যদিকে মানে ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্স যেটা বলেন, কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর হইতো। তো এই ক্ষেত্রে আমরা শীঘ্র মানে আমরা এনবিআর এর সাথে কথা বলতেছি এবং এনবিআর মানে যদি আমরা কনভিন্স করতে পারি যে ফাইন্যান্সিয়াল অডিটেড মতো যদি কস্ট অফ গুডস সোল্ড মানে ম্যানুফ্যাকচার যদি আমাদের আলাদাভাবে সার্টিফিকেশন বাই দা বস্টন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতো, তাইলে ডিটেলস ডাটা অ্যানালাইসিস করা সম্ভব হতো। এটা আমরা এনবিআর এর সাথে কথা বলতেছি। এই ব্যাপারে স্যার আপনাদের বিশেষ করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মানে সহযোগিতার প্রয়োজন। আমি ইনস্টিটিউটের পক্ষ থেকে স্যার আপনাকে অনুরোধ করব স্যার, আপনার এই বিষয়টা আপনাকে এখন এই বিষয়ে আমি ডিটেলস বলার আমার কিছুই নেই। স্যার আপনি অত্যন্ত অভিজ্ঞ এবং একটা মেধাবী এবং শিক্ষকতা জীবনে আপনি অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আপনার মানে এই কস্ট অডিটেড বেনিফিট বা এটা সম্পর্কে স্যার আমি কিছু বলতে চাই না। তা আমি শুধু এইটুকু বলতে চাই যে এই ক্ষেত্রে ইনভেস্টরদের স্বার্থ নিশ্চিতভাবে সুরক্ষিত হবে। দ্বিতীয়ত স্যার আমার মানে কর্পোরেট গভর্নেন্সও কিছু লিমিটেশন যেগুলি আছে স্যার আপনার মাধ্যমে আমি মাননীয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ জানাবো যে আমাদের যে কর্পোরেট গভর্নেন্সের লিমিটেশন গুলি স্যার আপনি জানেন, আপনার নতুন দায়িত্ব নিয়েছেন, এই ক্ষেত্রেও এটাও যদি সংশোধনের মানে
সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, তাইলে আমার মনে হয় অনেক উপকৃত হবে। মানে তো আমি আপনার মাধ্যমে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আজকে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখনই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন আকনকে। কিছু বিষয় আমরা জানতাম না, আমরা ওনার মাধ্যমে আজকে জানতে পারলাম। সুধীমণ্ডলী, আমরা আজকে আমাদের এই প্রোগ্রামটা তো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ইনভেস্টর উইক 2020, তো বিনিয়োগকারী তাদের জন্যই আজকের প্রোগ্রাম। সেই বিনিয়োগকারীদের কাছ থেকেই আমরা এতক্ষণ আমাদের সভাপতি এবং দুজন বিশেষ অতিথি, ওনাদের কাছ থেকে আজকের বিষয়ের উপরে বক্তব্য শুনলাম। এবং আমাদের যে মূল প্রবন্ধ পাঠকারী তিনি হচ্ছেন মীর মাহফুজুর রহমান, ওনার বিশ্লেষণধর্মী বক্তব্য আমরা শুনেছি। আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধান অতিথি ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ, উনি বক্তব্য দেওয়ার আগে আমরা একটু মুক্ত আলোচনায় চলে যাই। কারণ এই যে বিষয়গুলো যেগুলো নিয়ে এতক্ষণ আলোচনা হলো, এই ক্ষেত্রে আমাদের বিনিয়োগকারী যারা আছেন, বিনিয়োগকারীদেরও কিছু বক্তব্য থাকতে পারে। আমি তাদের বক্তব্যটা একটু শুনতে চাচ্ছি, তারা আসলে কি বলছেন এই টেকনোলজির ব্যাপারে, তাদের চিন্তা ভাবনাটা কি, বর্তমানে আমাদের টেকনোলজি কিভাবে চলছে, আমাদের পুঁজিবাজার যে টেকনোলজিটা নিয়ে, এবং আসলে সামনের দিনে উন্নত বিশ্বে যেভাবে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, উন্নত বিশ্ব যেভাবে চলছে, সেই পর্যায়ে পৌঁছাতে হলে আমাদের আরো কি কি হতে পারে, সেই প্রসঙ্গে আমাদের বিনিয়োগকারীরাও কিন্তু অনেক মূল্যবান মতামত দিতে পারেন। আমি অনুরোধ করব বিনিয়োগকারী যারা, সকলকে তো আর সম্ভব না আজকের এই প্রোগ্রামে, বাট আমি কয়েকজনকে অবশ্যই বলবো যে আপনারা আজকের বিষয়ের উপরে আপনাদের বক্তব্য, প্রশ্ন থাকলে সেটা করুন। এবং আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানের এবং প্রেসিডেন্ট বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের, উনি জনাব সাইদুর রহমান, উনি বিষয়টি আমাদের পক্ষ থেকে এটি উত্তর দিবেন আপনাদেরকে। আর যাদের বক্তব্য আমরা নিতে পারবো না তাদেরকে অনুরোধ করব যে হতাশার কিছু নেই, আপনারা ইচ্ছা করলে আমাদের ওয়েবসাইটে, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এখানে আমাদের ইমেইল দেওয়া আছে, সেই ইমেইলে যদি আপনারা আমাদেরকে প্রশ্নটি লিখে পাঠিয়ে দেন, আমরা আপনাদেরকে তার উত্তর পাঠিয়ে দিব। সুধীমণ্ডলী, চলুন আমরা এখন আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানের জনাব সাইদুর রহমানের কাছে যাই। উনি আজকের এই প্রশ্ন উত্তর পর্বটি পরিচালনা করবেন। সাইদুর ভাই, আপনি আনমিউট করতে হবে, আপনাকে শোনা যাচ্ছে না। ধন্যবাদ রিয়াদ। সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন। সুধীমণ্ডলী, আমাদের যত আয়োজন সবকিছুর মূল উদ্দেশ্য হলো আমাদের বিনিয়োগকারী। বিনিয়োগকারী যদি না থাকে পুঁজিবাজারে থাকবে না, পুঁজিবাজার না থাকলে আমাদেরও গুরুত্ব নেই। তো সকল গুরুত্ব নির্ভর করে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের উপরে, এবং আমাদের সকল প্রচেষ্টা, আমরা যত প্রশিক্ষণ, লিটারেচার ট্রেনিং প্রোগ্রাম করি, প্রশিক্ষণ প্রোগ্রাম করি, সেমিনার করি, যাই করি, সকল কিছুর উদ্দেশ্য হলো আমাদের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা, তাদের সন্তুষ্টির কথা পাওয়া। তাই আমরা আসছি এখন কিছু বিনিয়োগকারীদের মতামত জানতে চাই, প্রশ্ন জানতে চাই, তাদের সাথে আমাদের মত বিনিময় করতে চাই। প্লিজ আপনার বিনিয়োগকারী ভাইদের যারা আছেন সুধীমণ্ডলী, আপনারা যদি হ্যান্ড রেজ করেন, যদি আপনার প্রশ্নের, আমরা শুনবো এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে উত্তর দিতে। এখানে আমাদের প্রধান অতিথিও আছেন, যে প্রশ্ন প্রধানমন্ত্রীর সাথে সম্পৃক্ত সেটা হয়তো বা প্রধান অতিথিও বিবেচনা করতে পারবেন। প্লিজ সুধীমণ্ডলী।
আপনারা কি কেউ প্রশ্ন করতে চাচ্ছেন? আপনারা কি কেউ প্রশ্ন করতে চাচ্ছেন? লালি ভাই ছিলেন, লালি ভাই আছেন? লালি ভাই আছেন? লালি ভাই আপনি একটু আনমিউট করেন, আপনার কিন্তু মিউট করা। লালি ভাই আছেন? আমি লালি ভাইকে দেখতে পাচ্ছি, উনি দেখতে আনমিউট করা, ওনাকে আনমিউট মিউট করা আছে উনি। আচ্ছা, লালি ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে নেন। লালি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বিনিয়োগকারী ঐক্য পরিষদের রাজ্জাক সাহেব কি আছেন? রাজ্জাক ভাই আছেন বিনিয়োগকারী ঐক্য পরিষদের? লালি ভাই কি দেখা যাচ্ছে? হ্যাঁ, লালি ভাইকে দেখতে পাচ্ছি, লালি ভাই কথাও বলছেন, কিন্তু লালি ভাইকে শুনতে পাচ্ছি না, বিকজ উনি মিউট করে রেখেছেন ওনার। না, আমরা তো মিউট করিনি, আপনি কি আনমিউট করছেন? ও এই রিয়াদ, লালি ভাইয়ের এটা আনমিউট করে দিতে বলেন তো একটু। হ্যাঁ, লালি ভাইয়ের এটা আনমিউট করা আছে। লালি ভাই এখন আপনি কথা বলেন। লালি ভাই এখন কথা বলতে পারেন, আনমিউট করা আছে। হ্যাঁ, লালি ভাই শুনতে পাচ্ছেন? লালি ভাই আপনার আরেকটু আপনার আপনার স্ক্রিনে দেখুন, ওইখানে আপনি একটু ট্রাই করেন। আমরা কিন্তু এখানে কোনো আর ইয়ে করছি না, মানে এখানে আমি ওপেন করে দিয়েছি। আনমিউট করতে পারছেন না? না, না আচ্ছা আমরা মনে হয় নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আমরা নেক্সটে চলে যাই, এরপরে আবার লালি ভাইকে নিয়ে আসবো। আর কেউ হ্যান্ড রেজ করছেন? কথা আপনি কিছু বলতে চাচ্ছিলেন? জি জি জি, আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দিয়ে একটু বলেন। জি, আমার নাম হচ্ছে মুশতাক আহমেদ, আমি বিকাশে জব করছি। তো আমি 2010 সাল থেকেই শেয়ার মার্কেটে আপনার স্যালারি থেকে কিছু টাকা সেভ করে ইনভেস্টমেন্ট করছি। তো যথারীতি মার্কেটের কারণে তো আপনারা বুঝতেই পারছেন। তো কারেন্ট যে মার্কেটের অবস্থা, আমরা তো ভালো শেয়ার যেগুলি ফান্ডামেন্টাল আছে কিছু, যেহেতু আমরা জব করি, ইনভেস্টমেন্ট করছি, বাট ওই শেয়ারগুলি কোনো মুভমেন্ট হচ্ছে না। দেখা যাচ্ছে যে মানে আপনারা যে ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্ট করতে বলেন, তো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট আমরা যারা আপনার মানে ইনভেস্টর অ্যাকচুয়ালি, তাদের জন্য যদি একটু আপনারা কোনো গাইডলাইন বা কিছু অ্যাডভাইস করেন আর কি। ধন্যবাদ মুস্তাক ভাই, আপনি খুব যথার্থ প্রশ্নটা করেছেন, এবং এই প্রশ্নটা আমি প্রায়ই যখন টিভিতে আমরা প্রোগ্রাম করতে যাই, তখন লাইভ প্রোগ্রামে প্রায় এই প্রশ্নটা পাই। অনেক বিনিয়োগকারী ভাইরাই বলেন যে ভাই আপনারা আমাদেরকে পরামর্শ দেন ফান্ডামেন্টাল স্টকে বিনিয়োগ করার জন্য, কিন্তু আমরা তো ফান্ডামেন্টাল স্টকে বিনিয়োগ করে বসে আছি দীর্ঘদিন, কোনো দেখছি না, বরং জাং শেয়ার কিনলে তো ভালো করতাম, ভালো লাভ হতো। মুস্তাক ভাই, এখানে একটা বিষয় আমরা বলতে চাই, যে বিষয়টা যে প্রথমে যদি আমরা বিনিয়োগের ক্ষেত্রে যেটা বললাম যে তথ্যপত্র বিশ্লেষণের কেন বলি আর ফান্ডামেন্টাল কেন বলি, বিনিয়োগের কিন্তু প্রথম উদ্দেশ্য হলো ক্যাপিটাল গেইন না রেভিনিউ গেইন। আমরা যদি দেখি যে রেভিনিউ গেইনে তার ডিভিডেন্ড প্যাটার্ন, তার গ্রোথ, এটা যদি আমার বিনিয়োগটাকে জাস্টিফাই করে, তাহলে আমি যদি বিনিয়োগ করি তাহলে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হব না, বাজার যেই পর্যায়ে থাকুক। আর যখন বাজারের একটা ইতিবাচক ধারা, কারণ সবসময় কিন্তু ইতিবাচক ধারা থাকে না, বাজার কয়েক বছর পর পর দেখা যায় যে বাজারে একটা গতিশীলতা বৃদ্ধি পায়।
তখন আপনি যে ক্যাপিটাল গেইনটা পাবেন সেটা হলো আপনার জন্য বাড়তি পাওনা। তো এখন আপনি যদি জাঙ্ক শেয়ার কিনেন, হয়তো আপনি দেখলেন যে এটা খুব গতিশীল, কিন্তু আগামী 2 দিন পরে দেখলেন যে আপনি যখন বিক্রি করার সময় যাবেন তখন এটা ডাউন হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমাদের বাজারে বিনিয়োগকারীদের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য আপনারা জানেন সবাই যে আমরা বাজারে একটা বড় রকম সমস্যা ফেস করছি, যেটা হলো নেগেটিভ ইকুইটি। অনেকেই মার্জিন লোন নিয়ে আপনার ধরেন এইরকম স্পেকুলেটিভ শেয়ারে এটা এই হবে তার ফান্ডামেন্টাল যাচাই না করে বিনিয়োগ করার ফলে দেখা গেছে যে উনি যেই মুহূর্তে বিক্রি করার কথা সিদ্ধান্ত করছেন তখন শেয়ারের প্রাইসটা কিন্তু ডিক্লাইন করছে, তখন উনি আর বিক্রি করতে পারছেন না যেহেতু ঋণ করে বিনিয়োগ করছেন। তখন যদি উনি আসলে স্মার্ট ইনভেস্টর হইতেন হয়তো উনি বিনিয়োগ করে দিয়ে মিনিমাম লসে উনি এক্সিট করতে পারতেন, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ওনারা মিনিমাম লসে এক্সিট করেন নাই, ওনারা থেকে গেছেন, যার ফলে একদিকে শেয়ারের মূল্য কমতেছে, অন্যদিকে আপনার ইন্টারেস্ট কিউমুলেটিভ হচ্ছে। এই পর্যায়ে কিন্তু দেখা গেছে যে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, নেগেটিভ ইকুইটি। আজকে মার্চেন্ট ব্যাংক বা ব্রোকার যে আপনাকে ফাইন্যান্স করছে সেও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই জন্য আমরা বিনয়ের সাথে আপনাদেরকে আবারও বলবো যে ফান্ডামেন্টাল শেয়ার যদি মুভমেন্ট নাও করে, আপনি যদি ডিভিডেন্ডে স্যাটিসফাইড থাকেন তাহলে আপনি একদিন সেখান থেকে ভালো রিটার্ন পাবেন। আর এই জাঙ্ক শেয়ার যেগুলা এই জাঙ্ক শেয়ার ভারে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই, আপনারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ধন্যবাদ মোস্তাক ভাই। হ্যাঁ রাজ্জাক ভাই, আপনাকে দেখা যাচ্ছে, আনমিউট করে নেন আপনি। হ্যাঁ, এখন লালি ভাইকেও দেখা যাচ্ছে। আমি একটা জিনিস কি একটু অ্যাড করতে পারি আপনার স্টেটমেন্টের সাথে? জি প্লিজ। এক সেকেন্ড। আপনারা যদি আমাদের প্রথম স্লাইডটা দেখে থাকেন যে 2000 সাল থেকে 2020 সালে যারা ধরেন লং টার্ম ইনভেস্টমেন্টে যদি থাকতো, আমি বলছি না যে 20 বছর ধরে লং টার্ম ইনভেস্টমেন্টে কারো থাকতে হবে, বাট থাকতো, তারা কিন্তু প্রায় 7 গুণ রিটার্ন পাইতো। আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি মাননীয় গেস্ট এবং আমার যত সিনিয়র ভাইরা আছে এখানে, সিনিয়র স্যাররা আছে এখানে, যে আমার আপন খালা, উনি বিধবা, প্রফেসর ছিল, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। তো উনি ওনার মেয়ের বিয়ে দেওয়ার সময় আমাকে একটা কাগজ দেখায়। কাগজটা ছিল আইসিটি ইউনিট সার্টিফিকেট, ওনার হাজবেন্ড কিনে রেখেছিল। ঠিক আছে, আমাকে দেয় যে আচ্ছা এটা কি একটু আমাকে এটা আসলে একটা ইউনিট সার্টিফিকেট আমার ছোট খালা দেয়। উনি শি ইজ উইডো এবং ওনার হাজবেন্ড কিনে দিয়ে গিয়ে, ওনার কিনেছিলেন 99 সালে, তারপরে উনি ইন্তেকাল করেন। তো 2007-8 সালে আমার খালা ওটা আমাকে দেয় যে এটা কি, তুমি একটু দেখো তো, এটা একটু হেল্প করো আমাকে। আমি গিয়ে দেখলাম যে ওইটার ভ্যালু তখন আমার খালু কিনেছিল 4 লাখ টাকা দিয়ে, ওটার ভ্যালু অলমোস্ট 50 লাখ টাকা। উনি ঠিক শেয়ার কিনে রেখে দিয়ে গিয়েছিল। সো এটার মেইন পয়েন্ট আমি এটা বলতে চাচ্ছি যে আপনি যদি ফান্ডামেন্টাল শেয়ারে যেতে চান তাহলে আপনার মিনিমাম একটা টাইম লাইন হরাইজন ধরে যেতে হবে। এটা হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর। কিন্তু আমরা যদি এখন রিটার্ন চাই যে 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, তখন কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার মুভ করবে না। ফান্ডামেন্টাল শেয়ার কিন্তু সব সময় মুভ করে না, এটার একটা আর্নিংস গ্রোথের একটা সময় মুভ করবে, আর যদি ভলিউম গ্রোথ হয় মার্কেটে তাহলে মুভ করবে। সো ফান্ডামেন্টাল শেয়ারের মুভমেন্ট অ্যাবসলিউটলি ডিফারেন্ট দেন ট্যাকটিক্যাল শেয়ার, যেটা আপনারা বলেন যে ধরেন এটা জাঙ্ক শেয়ার হতে পারে বা থ্যাংক ইউ মাহফুজ ভাই। জি বস। থ্যাংক ইউ রাজ্জাক সাহেব, জি আপনি একটু আনমিউট করে নেন ভাই। ওকে, জি বলেন। জি আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি আপনাকে আমরা। জি 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 আমি আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহে মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে আপনারা যে আয়োজন করেছেন, অত্যন্ত সুন্দর প্রোগ্রাম হচ্ছে এবং সবাই ভালো বক্তব্য রেখেছেন এবং আলোচক বৃন্দ সাহেবরা অনেক সুন্দর সুন্দর
প্রশ্ন মানে উত্তর দিয়েছেন, আলোচনা করেছেন। আমি একটু বলতে চাচ্ছিলাম যে বাজারের গতি বৃদ্ধি এবং ইন্ডেক্স বৃদ্ধির জন্য আমাদের মাননীয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বলেছেন যে অতি দ্রুত ইন্ডেক্স 2000 আরো 2000 এখান থেকে বাড়বে, 1500 থেকে 2000 ইন্ডেক্স বৃদ্ধি করতে উনি চাচ্ছেন, বা বাজার আরো ভালো গতি ফিরে পাবে। সেক্ষেত্রে যে ব্যাংক এবং লিজিং গুলো, আমরা মনে করি ব্যাংক সেক্টর এবং লিজিং সেক্টর এবং ফান্ডামেন্টাল শেয়ারগুলো বৃদ্ধি হওয়া প্রয়োজন, বা এই শেয়ারগুলো আমরা দেখছি যে জাং শেয়ার অন্যান্য শেয়ারগুলো বাড়ছে, আর শুধুমাত্র ইন্স্যুরেন্স সেক্টরটা বেড়েছে, কিন্তু অন্যান্য ব্যাংক সেক্টরগুলো বাড়ছে না। এই ব্যাপারে আপনাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কি ভূমিকা, এটা একটু আমি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ রাজ্জাক ভাই। দেখেন, প্রথমে আমরা যদি বলি যে প্রায় 3 মাস, 2.5 মাস 3 মাস বন্ধ থাকার পরে যখন 31শে মেতে মার্কেট চালু হয়, তখন কিন্তু দেখছেন যে মার্কেটে টার্নওভার হয়েছে 40 কোটি, 50 কোটি, 60 কোটি টাকা। সেখান থেকে জুন মাসে কিন্তু একটা পরিবর্তন আসছে, জুলাই মাসে সিগনিফিকেন্ট পরিবর্তন আসছে। প্রথমে দেখেন যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে মুভমেন্ট দেখলাম আমরা, তারপরে আবার আমরা ইন্স্যুরেন্স সেক্টর দেখলাম যেটা এখনো মুভমেন্ট গতিশীল আছে, ফাইন্যান্স সেক্টর দেখলাম, টেক্সটাইল সেক্টর দেখলাম, হয়তো পর্যায়ক্রমে ঘুরে ঘুরে সকল সেক্টরে। এখানে একটা জিনিস মনে রাখেন, প্রাতিষ্ঠানিক আর ব্যক্তিগত বিনিয়োগকারীদেরকে আলাদা করা। সবাই বিনিয়োগকারী এবং প্রত্যেক বিনিয়োগকারী কিন্তু বিনিয়োগ করবে নিজস্ব চয়েস অনুযায়ী। আমরা যখন এই সিগ্রিগেশন করব যে প্রাতিষ্ঠানিকরা বিনিয়োগ করছে না, ব্যক্তিরা বিনিয়োগ করছে, তাহলে হবে কি বাজারে একটা নেগেটিভ মেসেজ যাবে। আমরা মনে করি যে আমরা সকলেই বাজারের অংশ, যার যার অবস্থান থেকে আমরা আমাদের বেস্ট জাজমেন্ট দিয়ে বিনিয়োগ করব, তথ্যপত্র যাচাই করে বিনিয়োগ করব, অটোমেটিকলি আসবে। হ্যাঁ, ফান্ডামেন্টাল শেয়ারের আপনারা এর আগেও আমি বলেছি, আমাদের কলিগ মাহফুজ ভাই বলেছেন যে ফান্ডামেন্টাল শেয়ারের গতি যেমন একটু স্লো, কিন্তু এটা দ্রুত পড়েও না আবার দ্রুত উঠেও না। তো সেই জন্য জাং শেয়ারগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্ট মুভ করে। জাং শেয়ারগুলোর ক্যাপিটাল সাইজও দেখবেন যে অনেক ছোট। তো সেই জন্য জাং শেয়ারের সাথে আমরা ফান্ডামেন্টাল শেয়ারের তুলনা করব না, আমরা সুচিন্তিত বিনিয়োগ করব, তাহলে আমরা লাভবান হব এবং পুঁজি বাজার লাভবান হবে, দেশের অর্থনীতি লাভবান হবে। ধন্যবাদ রাজ্জাক ভাই। লালি ভাইকে দেখছিলাম। লালি ভাই, জি, আমি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি লালি ভাই। শুনতে পাচ্ছি। ধন্যবাদ, অনেক কষ্টে শোনা যাচ্ছে। থ্যাংক ইউ জনাব সাইদুর রহমান আজকের চেয়ার, আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আজকের প্রধান অতিথি শামসুদ্দিন ভাই, আপনাকে আসসালামু আলাইকুম। আজকের বিশেষ অতিথিগণ এবং রিয়াদ মতিন, মাহফুজ খুব সুন্দর একটা পেপার প্রেজেন্ট করেছে উইথ হিস্টোরিক্যাল ডেটাস which was absolutely fantastic. খুব সুন্দর হয়েছে পেপারটা। আমি খুব বুলেট পয়েন্টে কয়েকটা জিনিস বলতে চাচ্ছি, যেগুলো হলো যে দেখেন, ডিসেমিনেশন অফ ইনফরমেশন যতক্ষণ এনশিওর করা না যায় ততক্ষণ কিন্তু একটা ব্যালেন্স কিন্তু মার্কেটে আসে না। কারণ আমি হয়তো আগে জেনে যাচ্ছি, আরেকজন হয়তো পরে জানছে। সো কাজেই ইনফরমেশনটা খুব ব্যালেন্স ওয়েতে দিতে হবে বাজারে। লাইক ফর এক্সাম্পল, চাইনিজরা যেটা যখন ওনারা এসেছিলেন আমার মনে আছে বলেছিলেন যে বোর্ডরুমে সিদ্ধান্ত হওয়ার উইদিন 10 মিনিটস অটোমেটেড ইসে চলে আসবে সকল ডিক্লারেশনস গুলো। সো এখন যেটা হচ্ছে যে এই ডিক্লারেশনটা সেক্রেটারি সাহেব পাঠান ডিএসসি কে, ডিএসসি টেক্স 15 মিনিটস টু ডিসেমিনেট দ্যাট, যাচাই বাছাই করা হয়। সেইটাকে আমরা বাদ দিয়ে যদি আমরা এই প্রসেসে যেটা চায়নায় হয় সেটা যদি করা যায় যে বোর্ড মিটিং থেকে বের হবার আগে all declarations should be disseminated to all stakeholders portal, যেখানে যেটা ডিএসসি, সিএসসি, নিউজ পেপার সব জায়গায় কিন্তু সেটা ডিসেমিনেট যদি করা যায় তাহলে কিছুটা ইনসাইডার ট্রেডিং একটু রক্ষা পায়, নাম্বার ওয়ান। তাহলে ইনভেস্টররা একটু ভালো ইনফরমেশনসটা সময় মতো পান এবং তাদের ইনভেস্টমেন্ট প্ল্যানটা ওনারা ওইভাবে করতে পারেন। 2 নম্বর জিনিস যেটা আমি বলতে চাচ্ছি যে দেখেন, অ্যাওয়ারনেস এর উপরে কোনো জিনিস নাই, এই জিনিসটা আমাদেরকে খুব বেশি ভাবে জোর দিতে হবে। লাইক ফর এক্সাম্পল যদি আমি দেই, আমাদের পার্শ্ববর্তী দেশের যে
পুঁজিবাজার আছে, বম্বে স্টক এক্সচেঞ্জ কিংবা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বম্বে স্টক এক্সচেঞ্জ প্রত্যেক বছর কিন্তু 800 থেকে 1200 অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে গ্রামাঞ্চলে 5-7 জনকে যদি হয় 5-7 জনকে নিয়েও করে। সো অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বরে আমি বলতে চাচ্ছি যে কর্পোরেট গভর্নেন্স যেটা আছে আমাদের লিমিটেড কোম্পানিগুলোর, সেগুলোর মান উন্নয়ন খুবই জরুরি। দেখেন আজকে আমরা বলি যে ইনভেস্টররা বঞ্চিত হয় এই অডিট রিপোর্টের দ্বারা, এবং অডিট রিপোর্ট অডিটরদেরকে আমরা দোষ দিই। হ্যাঁ, কিছু দোষ হতে পারে, সেটা আমি বলছি না, বাট দেন মেইন এই অডিট রিপোর্টের আগে যে স্টেটমেন্টটা বানায়, অ্যাকাউন্ট স্টেটমেন্টটা, সেইটা কিন্তু অডিট কমিটি আছে। অডিট কমিটি ইজ হেডেড বাই এ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, সেখানে সিএফও আছে। এদেরকে যদি আমরা অ্যাকাউন্টেবল না করতে পারি তাহলে কিন্তু শুধুমাত্র অডিটরদের উপরে নির্ভরশীল হয়ে যে উনারা সবকিছু দেখবেন সম্ভব না, কারণ উনারা সবকিছু দেখতে পান না, অথবা এটা কোনো অবস্থায় সম্ভব হয় না। আপনি একটা অডিটরকে 1.5 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, এত প্রত্যেকটা ভাউচার টেস্ট করা কিংবা ফরেনসিক অডিটের কথা বলা হয়েছে, আমাদের একজন বক্তা বলেছেন, এটা কিন্তু হয় না until and unless you pay them properly and check everything you have in the books. This is one. So কাজে আমাদের অ্যাকাউন্টেবল করতে হবে টু সিএফওস, ইন্টারনাল অডিট কমিটির হেডসদেরকে এই কাজগুলো কিন্তু করতে হবে আমাদেরকে। 4 নাম্বার হলো যে আমাদেরকে বিনিয়োগকারীদেরকে একজন একটা কাস্টমার হিসাবে যদি, আমি ভ্যালিউড কাস্টমার হিসাবে যদি আমরা না দেখি তাহলে কিন্তু এটা কিন্তু বিশাল একটা প্রবলেম। আমাদের কিন্তু একটা ভ্যালিউড কাস্টমার হিসাবে দেখতে হবে আমাদের সকল বিনিয়োগকারীদেরকে। আমাদের বিনিয়োগকারীদেরকে হেলা ফেলা করলে হবে না যে আমি কমিশন পাচ্ছি 2 পয়সা, দ্যাটস ইট। নো, আমাদেরকে উনাদেরকে বাঁচায় রাখতে হবে, উনাদের যাতে হেলদি ইনভেস্টমেন্ট করতে পারে সেই জিনিসগুলো করতে হবে। সো এই কাজগুলো করতে হবে। স্টক এক্সচেঞ্জ গুলোকে প্রপার রোল প্লে করতে হবে। স্টক এক্সচেঞ্জ গুলো যদি প্রপার রোল না প্লে করে তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হইতে হবে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, সঠিকভাবে আজকের যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আছেন, ওনারা সঠিকভাবে পদক্ষেপ নিয়েছেন যে আইটিটাকে ডেভেলপ করার। আইটিটাকে অবশ্যই ডেভেলপ যদি না করা হয় তাহলে আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমরা ফ্রন্টিয়ার মার্কেট আছি, আমাদের গোল হলো ইমার্জিং মার্কেট। সো আমরা ইমার্জিং মার্কেটে যেতে হলে আমাদের এই ডেভেলপমেন্ট কাজগুলো করতেই হবে, অবশ্যই করতে হবে। আমরা পিটি ম্যাটার্স নিয়ে দৌড়াদৌড়ি করলে হবে না, আমাদেরকে বড় বড় ইস্যুগুলো রিজলভ করতে হবে। বিশেষ করে কোম্পানির গভর্নেন্স সিস্টেম যেটা খুব জরুরি, সেই গভর্নেন্স সিস্টেমটাকে ঠিক করতে হবে এবং খুব কঠিন ভাবে সেই জিনিসটা করতে হবে রিলিজিয়াসলি। একেবারে কোম্পানির হেলথ, আমাদের সঠিক হেলথ যদি আমরা না পাই, আজকে কি হচ্ছে আমরা সাধারণত বলি খেলাধুলা হচ্ছে। খেলাধুলা কিভাবে হচ্ছে? আজকে আমি কোম্পানির সিএফওর কাছে গিয়ে একটা ইনফরমেশন জেনে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমি ইনসাইডার ট্রেডিং করে ইনভেস্টরদেরকে, সাধারণ বিনিয়োগকারীদেরকে ঠকাচ্ছি। এই জিনিসগুলো খুব রিলিজিয়াসলি স্ট্রিক্টলি যদি এগুলো কন্ট্রোল করা না যায় তাহলে আমাদের বিনিয়োগকারীরা ভাইরা ঠকতে থাকবেন এবং এটা বেশি দিন লাস্ট করবে না। কিন্তু আমরা যতক্ষণ আমরা সঠিক পথে না আসি, অনেস্টির পথে না আসি, এটা লাস্ট করবে না। কিন্তু আমি আপনাদেরকে এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি চান্স টু টক। এবং সাইদুল ভাই, রিয়াদ ভাই, শামসুদ্দিন ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্পেশাল গেস্ট দিওয়ান শরীফ কেও আমি জানাচ্ছি, দিলীপকে ধন্যবাদ। সবাইকে, সকল পার্টিসিপেন্টদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলী ভাই আপনার মূল্যবান পরামর্শের জন্য। আপনাকে একটা বিষয় জাস্ট আমি শেয়ার করে রাখি। এখন যে জিনিসগুলো হয় পিএসআই গুলা, এটা কিন্তু আপনার ট্রেডিং আওয়ারের পরে হয়,
তো যার কারণে এটা ডিলে হয় না, দ্রুত ইয়ে হয়। তারপরে আপনি যেটা বললেন যে ওই যে সিএফওদের সাথে এখন যদি কারোর ব্যক্তিগত কানেকশন থাকে সেটা আমি জানি। আর কর্পোরেট গভর্নেন্স নিয়ে যেটা বলছেন আমাদের মাননীয় প্রধান অতিথি হয়তো এই বিষয়ে যদি বলেন। তবে একটা বিষয় আমি আপনার সাথে একমত যে বিনিয়োগকারী যেই অ্যামাউন্টেরই হোক, যেই সাইজের হোক, বিনিয়োগকারীর প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় আমাদের সর্বোচ্চ গুরুত্ব থাকবে। এইটা আমরা মার্কেট ইন্টারমিডিয়েটারি যারা আছি প্রত্যেকেরই এই কমিটমেন্ট আছে বলে আমি বিশ্বাস করি যে আমরা বিনিয়োগকারীকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। সুধী মণ্ডলী, সাইদুল ভাই সরি আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো যে ইউ আর রাইট, অ্যাবসলিউটলি, নো ডাউট উইথ দ্যাট। কিন্তু আমি যেটা বলছি, যে টেকনোলজির কথা বলছি, সেটা হলো বোর্ড রুম থেকে ডাইরেক্ট এই ইনফরমেশন গুলো আসবে, কোনো কারোর হাতে যাবে না, কেউ প্রথমে দেখবে না। যে ইনফরমেশন আজকে নিউজ আকারে জিএসসি দিচ্ছে একটা কোম্পানির নিউজ, সেই নিউজটা কোম্পানি নিজে আপলোড করবে। সো বোর্ড রুম থেকে আপলোড হবে ডাইরেক্ট, কোম্পানির মানে আপনি বলতে চাচ্ছেন যে কোম্পানির ওয়েবসাইটেই ডাইরেক্টলি আপলোড হওয়া আগে দরকার? কোম্পানি ওয়েবসাইট না, ডিএসসি এর ওয়েবসাইটে देयर हैज টু বি এ সার্ভার ইন দা কোম্পানি অলসো, যারা ডাইরেক্ট করবে। এটা চাইনিজরা করছে এবং চাইনিজরাই প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইতিমধ্যে। ধন্যবাদ লালি ভাই। সুধী মণ্ডলী, আমাদের অনেক সময় আপনারা দিয়েছেন, সময় আমরা আপনাদের কে অপেক্ষা করে রাখছি। আজকের আমাদের মাননীয় প্রধান অতিথি আছেন, আমরা এখন ফিরে যাচ্ছি উপস্থাপকের কাছে। রিয়াদ, আপনার প্রধান অতিথির কাছে। ধন্যবাদ সাইদুর রহমান সাহেব। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে মূল আকর্ষণ, আমাদের আজকের মাননীয় কমিশনার, সম্মানিত প্রধান অতিথি ডক্টর শেখ শামসুদ্দিন আহমদ স্যারের কাছে আমরা শুনবো। আমরা এতক্ষণ বক্তব্য শুনলাম, যা বুঝলাম আমাদের এক্সিস্টিং যে টেকনোলজির উপরে বেস করে আমরা দাঁড়িয়ে আছি সেটার উপরে অনেক আলোচনা হলো। স্যার অত্যন্ত জ্ঞানী একজন লোক, স্যারের অভিজ্ঞতা অনেক বেশি এবং স্যারের এই ব্যাপারে অনেক দক্ষতা রয়েছে। আমরা ভবিষ্যৎ, আমাদের পুঁজিবাজারের ভবিষ্যৎ যে টেকনোলজির উপরে ভর করে যে চলাটা আমরা শুনতে চাই, আমাদের তরুণ প্রজন্ম স্যারের কাছ থেকে শুনতে চায় যে ভবিষ্যৎ প্রজন্মে টেকনোলজিটা আপনার শুনতে চাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম টেকনোলজি কিভাবে আমাদের পুঁজিবাজারকে এগিয়ে নিয়ে যাবে, সম্পৃক্ততা কিভাবে আমরা দিন দিন বাড়াতে পারবো। সুধীমণ্ডলী, আমাদের এখন বক্তব্য প্রদান করবেন আমাদের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ। Thank you for having me here. প্রথমে আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, মূল প্রবন্ধ পাঠক মীর মাহফুজুর রহমান, আজকের আলোচনার বিশেষ অতিথি জসিমউদ্দিন আখন্দ আইসিএমবি এবং জনাব শরীফ আনোয়ার, প্রেসিডেন্ট ডিবিএ, জনাব রিয়াজ মতিন, জেনারেল সেক্রেটারি বিএমবিএ, আমাদের এক্সচেঞ্জ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্রোকারেজ কোম্পানির সদস্যবৃন্দ, সাধারণ বিনিয়োগকারী বৃন্দ, আমাদের সবার প্রিয় গণমাধ্যমে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে ছুটির দিনে বেশিক্ষণ সময় না নিয়ে কিছুক্ষণের জন্য কয়েকটি কথা আমি বলব। আমাদেরকে মনে রাখতে হবে যে স্টক মার্কেটটা ওভার টাইম আমাদের দেশে গভীর একটা বিনিয়োগ প্রেক্ষাপটের দিকে ধাবিত হচ্ছে। এটি শুরু হয়েছে হাঁটি হাঁটি পা করে, অনেকদিন গিয়েছে, কিন্তু রিসেন্ট পিরিয়ডে এটার ম্যাগনিটিউডটা যাতে বাড়ে সেটার জন্য সার্বিকভাবে সব পক্ষ থেকেই কাজ করা হচ্ছে এবং আমরা আশা করছি যে এই মার্কেটটা অত্যন্ত বেগবান হবে এবং অত্যন্ত গভীর হবে, যাতে করে বিনিয়োগ বৃদ্ধি পায় এবং দেশের কল্যাণ হয়।
আমরা জানি যে আমাদের টেকনোলজির ব্যবহার নিয়ে যত আলোচনা হয় সেগুলো মূলত আমরা ধরে নিই যে রিসেন্ট পিরিয়ডে হচ্ছে, মানে ইদানিং যে সমস্ত আলোচনা হয় সেগুলিতে টেকনোলজির ব্যবহার নিয়ে কথা বলা হয় এবং সেটাকে মনে করা হয় যে রিসেন্ট পিরিয়ডে এটা নিয়ে ভাবা হচ্ছে। আসলে তা নয়। আইএসকোর প্রেক্ষাপট থেকে আজকে আলোচনা করছি আমরা। 2011 সালে আইএসকো কিন্তু একটা কনসালটেশন রিপোর্ট তৈরি করেছিল অন দি টেকনোলজি অ্যান্ড ইন্টিগ্রেশন of the capital market so that the market integrity and efficiency increases. So আজ থেকে প্রায় 10 বছর আগে আইএসকো এই বিষয় নিয়ে চিন্তা করেছে। আমরাও আমাদের দেশে ধীরে ধীরে ম্যানুয়াল ট্রেডিং থেকে আমার চেয়ে অনেক সিনিয়র মানুষজন এখানে আছেন, তারা অনেক আগে থেকে আমার ছাত্র অবস্থা থেকেও তারা ট্রেডিং করছেন। তারা যে ম্যানুয়াল ট্রেড করতেন সেখান থেকে আজকে এটি অনেকটুকু অ্যাডভান্সড একটা পর্যায়ে এসেছে, যে কারণে আমাদের ট্রেডিং এর মাত্রাও আগে থেকে এখন অনেক বৃদ্ধি পেয়েছে। 10-15 কোটি টাকা, এমনকি 50 লক্ষ টাকা ট্রেডিং হলেও সেটা নাকি অনেক ট্রেডিং হয়েছিল বলে চিন্তা করা হতো, একটু আগেই বলেছেন। এখন সেটি প্রায় 1000 কোটি টাকা গড়ে কাছাকাছি চলে এসেছে। তো সেটি সম্ভব হয়েছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে, এবং আমি মনে করি যে এই অ্যাডভান্সমেন্টের আমরা অত্যন্ত ক্ষুদ্র একটা প্রয়োগ এখনো পর্যন্ত করতে সক্ষম হয়েছি। টেকনোলজি ওভার দিস পিরিয়ড অফ টাইম has really changed the way it can impact and enhance the operation of all the sectors, including the capital market. এখন কতগুলো বিষয়, আমি কোনো অভিযোগ আজকে করতে চাই না, কিন্তু কতগুলো বিষয়ের অবতারণা আমি করতে চাই। যেমন আমি গত দিনে আমি একটি হিসাব করছিলাম যে আমাদের যে কোম্পানিগুলো আছে তাদের আমাদের নিয়ম অনুযায়ী তাদের ওয়েবসাইট থাকতে হবে এবং তাদের অ্যানুয়াল রিপোর্ট সেখানে থাকতে হবে। এই ধরনের একটি বিষয় খুবই স্বাভাবিক যে যারা ইনভেস্ট করবে তাদের সেই ইনভেস্টমেন্টের কোথায় করেছে, কি করেছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে তার জানা থাকা দরকার। তা আমি হিসাব করে দেখলাম যে প্রায় 15% লিস্টেড কোম্পানির ওয়েবসাইট ইদার নেই অথবা নন অপারেশনাল। একটি স্টক এক্সচেঞ্জে এখানে প্রায় 350-364টা লিস্টেড কোম্পানি আছে, তার প্রায় 15% এর কোনো ওয়েবসাইট নাই বা ফাংশনাল ওয়েবসাইট না। এটি কিন্তু একটি টেকনোলজির গ্রহণযোগ্যতাকে বা টেকনোলজির প্রয়োজনীয়তাকে কিংবা টেকনোলজির প্রতি এক ধরনের অ্যাট্রাকশনের বিপরীতে কাজ করে বলে আমি মনে করি। আপনারা শুনলে আরো অবাক হবেন যে আমাদের আইনে আছে যে 3 বছর পর্যন্ত তাদের বিভিন্ন রিপোর্ট দিতে হবে ওয়েবসাইটে। সেখান থেকে আমি দেখেছি যে 7% কোম্পানির লেটেস্ট অ্যানুয়াল রিপোর্ট সেখানে নেই। 7% of companies. It's no joke. It's a serious issue because investors don't know what their companies are doing. আবার দেখেন যে আমি রিসেন্টলি একটি চিঠি দিয়েছিলাম এক্সচেঞ্জ গুলোতে, সেখানে আমি দেখলাম যে প্রায় 32টি লিস্টেড কোম্পানি প্রায় 62 জন ডাইরেক্টর পরলোকগত হয়েছেন, কিন্তু তাদের কোনো অ্যাডজাস্টমেন্ট এখনো নেই। 32টি কোম্পানির 62 জন ডাইরেক্টর। So, the investors don't know the information which is supposed to be given by that particular company or those companies. এগুলোর রিভিশন যদি না হয় একজন ইনভেস্টর, তাহলে সে কিভাবে জিনিসগুলোকে বুঝবে, কিভাবে সেগুলোকে জানবে, একটি সন্দেহের অবকাশ রাখে। তাহলে আমাদের যা আছে টেকনোলজির মাধ্যমে যা করা যেতে পারে সেই ফান্ডামেন্টাল বেসিক এরিয়াগুলো আমরা পরিপূর্ণরূপে সমাধান করছি না বা সেগুলো করতে চাচ্ছি না। রিসেন্টলি
আমরা আমরা রিসেন্টলি না, আমি আরো অন্যভাবে বলি জিনিসটা যে আমাদের মার্চেন্ট ব্যাংকারদের যে আপনাদের ওয়েবসাইট আছে, আমি আপনাদের এই অনুষ্ঠানে থাকতে থাকতে আপনাদের ওয়েবসাইট থেকে একটু দেখছিলাম। সেই ওয়েবসাইটটাতে 2017 সালের বেশ কিছু অ্যাক্টিভিটিস দেখেছি এবং সেখান থেকে আরো নতুন কিছুকে আমি আশা করছি। যাই হোক, সেখানে আপনাদের আমাদের আইন অনুযায়ী দুটো বিষয় উল্লেখ আছে। একটি হচ্ছে যে যে নতুন আইপিও গুলো আসে সেগুলোকে ইন্ট্রোডিউস করা এবং এই নিউ ইস্যুগুলোকে ম্যানেজ করা হচ্ছে আপনাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব পালন করা খুবই একটা মহিমান্বিত কাজ, বিকজ ইনভেস্টর যারা আছে তারা আপনাদের মাধ্যমেই কাজগুলো করে থাকে, আপনাদের উপরে তারা গভীরভাবে নির্ভরশীল। সেক্ষেত্রে যদি কখনো কোনো প্রতিষ্ঠানের বিডিং প্রাইস 12 টাকা থেকে 765 টাকা পর্যন্ত ভ্যারি করে, সেগুলো কিন্তু আপনাদের কোনো না কোনো ফর্মে দৃষ্টিগোচর হওয়া উচিত এবং সেগুলো নিয়ে যথাসময়ে আমাদের সাথে আপনাদেরও একটু চিন্তা ভাবনার সুযোগ থেকে যেতে পারে। সো আমরা চাইবো যাতে করে যারা যারা ঝুঁকিপূর্ণ কাজ করছে বা করতে পারে তাদেরকে চিহ্নিত করা, একই সময় বাজারে যারা বিনিয়োগ করতে আসছে তাদের ঝুঁকি যেন কম হয়, তারা যেন পুঁজি বাজার অবশ্যই একটি ঝুঁকিজনক বাজার, এটাই অন্যান্য 8-10টি বাজারের মতোই ঝুঁকিপূর্ণ না, আরেকটু বেশি ঝুঁকিপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে। তো যেহেতু ঝুঁকি আছে, সেখানে আপনার আমার দায়িত্ব হচ্ছে সেই ঝুঁকিগুলো নিরসন করা। কারণ যদি ঝুঁকিটা তারা না নিতে চান, অনাগ্রহী হয়ে যান, তাহলে তো ক্যাপিটাল আসবে না দেশে, এবং ক্যাপিটাল যদি না আসে শিল্প বাণিজ্য হবে না, কর্মসংস্থান হবে না, আয় উন্নতি হবে না। সো আমাদেরকে ঝুঁকিকে নিয়েই, ঝুঁকিকে নিয়ন্ত্রণ করেই আগাতে হবে। তো সেই জন্য আমরা বিভিন্ন দিক দিয়ে চিন্তা করে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে ভাবি। যেমন দেখেন যে মিউচুয়াল ফান্ড গুলো আছে, এই মিউচুয়াল ফান্ড গুলোর যে পোর্টফোলিও, সেই পোর্টফোলিও গুলো নিয়েও কিন্তু যে অনেক তথ্যপাত্র বাজারে আছে তা কিন্তু আমার কাছে মনে হয় যে তারা একটা সার্টেন পোর্শন পর্যন্ত আদার ক্যাটাগরিতে, দি ওয়ার্ড আদার ক্যাটাগরিতে তারা ইনভেস্ট করতে পারে, কিন্তু নন লিস্টেড বা আদার ক্যাটাগরির ভিতরে সেটি কোথায়, সেটি সেই আদারটি কে, সেই আদারটি কোন জায়গায় আছে, সেটা কিন্তু ইনভেস্টর হিসেবে আমার জানার একটা প্রয়োজন আছে। আমি যদি জানতে পারি যে এই আদার মানে সে ওইখানে ইউজ করছে যেটা আমি পছন্দ করছি না, তাহলে হয়তোবা আমি সেখানে অন্য পথ অবলম্বন করব। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এক্সচেঞ্জের কথা বললাম, আপনাদের বিএমবি এর কথা বললাম, আপনাদের মিউচুয়াল ফান্ডের কথা, এরকম যে কোনো জিনিসকে আপনি যদি দেখেন যে সেখানে দেখতে পাবেন যে আমরা তথ্য ডিসিমিনেশনটা খুব একটা সুন্দর করে করছি না। তথ্য ডিসিমিনেশন না করলে রেশনাল এক্সপেকটেশন আমাদের হবে না। যদি যৌক্তিকভাবে আমাদের আশাকে না নেই, তখনই মার্কেট যখন সেই যুক্তির উপরে ভিত্তি করেই ভিন্ন রূপ গ্রহণ করে, যেহেতু আমি যৌক্তিকভাবে জিনিসটাকে গ্রহণ করিনি, বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করিনি, সেক্ষেত্রে তখন আমাদের বলার কিছু থাকে না একজন বিনিয়োগকারী হিসেবে। কিন্তু আমরা যৌক্তিকতার সাথে যদি সিদ্ধান্ত নিতে পারি এবং বিবেচনা করতে পারি, বিনিয়োগ করতে পারি, সেক্ষেত্রে আমাদের ঝুঁকির পরিমাণ কমে যায় এবং সেখানে আমাদের যে বিনিয়োগ সেটি কার্যকরভাবে ফিরে আসতে পারে আমাদের কাছে। না হলে অনেক ধরনের কনসিকুয়েন্সেস কে বিয়ার করতে হয়। এটি একটি বিশাল বিষয় যে আমরা প্রায় 1000 কোটি টাকা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা লস করেছে তাদের জন্য আমরা ইয়ারমার্ক করে আমরা চেষ্টা করছি তাদের ক্ষতিকে পুষিয়ে দেওয়ার জন্য। সেই ক্ষতিটি কেন হলো সেই জিনিসটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করা, যে এই ঝুঁকিগুলোকে হয়তোবা অনেকটুকুই আমরা নিরসন করতে পারতাম। কারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে এটা কেউই চায় না, কিন্তু তারা কেন ক্ষতিগ্রস্ত হলো বা হচ্ছে বা হতে পারে সেগুলোকে যদি আমরা চিহ্নিত করতে পারি এবং সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেই, তাহলে সেই ঝুঁকিটা অনেকটা কমে যাবে। এটি এই কারণেই বলা যে 85% ইনভেস্টর আমাদের দেশে এখনো রিটেল ইনভেস্টর, অতএব তাদেরকেও কিভাবে টেকনোলজির মাধ্যমে সহায়তা করা যায় সেটা ভাবতে হবে। যদি তাদেরকে তাদের প্রতি সহায়ক ভূমিকা না রাখতে পারি, তাহলে আবারও ভুল হতে পারে এবং সেগুলো
পুনরায় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এক ধরনের চঞ্চলতা সৃষ্টি করতে পারে। আমাদের এই জন্য আমরাও অনেক ধরনের কাজ করছি, যেমন একজন আপনারা বলছিলেন যে সংবেদনশীল তথ্যের কথা। ইনফ্যাক্ট a few days ago actually I have requested for redefinition of the PSI. যে PSI গুলো কি হবে, PSI গুলো আপনার কখন কিভাবে কতটুকু গুরুত্বপূর্ণ বহন করবে সেটাকে আরো সঠিকভাবে যাতে আমরা ডিফাইন করতে পারি, যাতে করে কেউ PSI না দিয়ে সেটাকে ব্যবহারটা ভিন্নভাবে করলো সেই জিনিসটা যাতে না হয়, যাতে করে বিনিয়োগকারীরা আরো জানতে পারে এবং সেই অনুযায়ী তথ্য নিতে পারে, সেজন্য আমরা এই ডেফিনিশনটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। সো আমাদের প্রেক্ষাপট থেকে অনেক কাজ আমরা করতে চাই এবং করছি। যেমন আপনারা বলেছেন বিভিন্ন ধরনের অডিট রিপোর্টের কথা আসে, জসিম ভাই বললেন, তা আমরা সেক্ষেত্রেও একটি কাজ করছি যে XBRL আপনারা হয়তো বা শুনেছেন, একটি মেথড অফ ইনফরমেশন কিপিং, সেই XBRL কে আমরা দেশে প্রয়োগ করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরা আগে কিছু কিছু প্রতিষ্ঠান এর সাথে যারা অলরেডি আছে তাদের সাথে সংযুক্ত হওয়ারও আমরা চিন্তা ভাবনা করি তাদেরকে সাথে নিয়ে। যেমন এই মুহূর্তে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল একটি আছে পূর্ণাঙ্গ, এবং সেই কাউন্সিলকেও আমরা সাথে নিয়ে এই ধরনের ডেটা উন্নয়নমূলক কাজগুলোকে আমরা করতে পারি। আমরা স্টক ব্রোকার এবং ডিজিটাল বুথের জন্য একটা নীতিমালা তৈরি করছি, যাতে করে আমরা ছড়িয়ে দিতে পারি সর্বত্র, আমাদের গ্রামে গঞ্জে আমরা ছড়িয়ে দিতে পারি আমাদের এই স্টক বুথ এবং ডিজিটাল তথ্য কেন্দ্র নীতিমালার মাধ্যমে। এই নীতিমালাটা হলে খুব সহজেই যে কোনো জায়গা থেকে যে কোনো বিনিয়োগকারী ঝুঁকি নিরসনের তথ্য উপাত্ত সহকারে ঝুঁকি নিরসনমূলক চিন্তা ভাবনার মাধ্যমে তারা বিনিয়োগ করতে পারবে, তারা ক্যাপিটাল মার্কেটে সংযোজিত হতে পারবে। সো এই নীতিমালাটি আমাদের খুব অ্যাক্টিভ একটি চিন্তা ভাবনা আছে, আমরা অনেক দিনে কাজ করেছি, আশা করছি দ্রুত আপনাদের কাছে এটি দিতে পারবো। বিকজ কোভিড এর কারণেই অনেক কিছু হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। জুম বলতে অনেকেই অনেক কিছু জানতো না, বা এই ধরনের সত্য কথাগুলো এখন আমরা সবাই জানি যে আমরা যে ওয়েবের মাধ্যমে মিটিং করতে পারি, এই জিনিসটা খুব রেয়ার ছিল। যে হয়তোবা আমরা কেউ কেউ এরকম করেছি, কিন্তু বাট ভেরি রেয়ার আইডিয়া যে ওভার দি ইন্টারনেট এক জায়গা থেকে আরেক জায়গায় বিশ্বের সংযুক্ত হয়ে রিয়েল টাইমে আলোচনা করা, বোথ বাই অডিও অ্যান্ড ভিডিও, ইজ নাথিং নিউ। কিন্তু পরিবেশ এবং পরিস্থিতি জিনিসগুলোকে আমাদের কাছে নিয়ে আসে, যেমন কোভিড আমাদের কাছে এই টেকনোলজিটা আরো বেশি করে দেখিয়ে দিয়েছে। এরকম অনেক কিছু আছে যা আমরা এই কোভিড কালীন সময়ে দেখতে পেয়েছি যে খুব প্রয়োজন ছিল, এবং সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করছি, এবং সেখানে মুখ্য ভূমিকা রেখেছে টেকনোলজি। আপনারা জানেন যে আমরা সমস্ত ধরনের রিপোর্টিং কে ডিজিটালি অ্যাকসেপ্ট করার সিস্টেম তৈরি করেছি। অনেক ধরনের রিপোর্টিং এখন আপনারা ডিজিটালি রিপোর্ট করতে পারছেন। আমরা ভবিষ্যতে আরো অনেক ধরনের রিপোর্টিং নিয়ে আসতে পারবো, যেগুলো সবার কাছে হয়তো বা যেগুলো বিতরণ করা সম্ভব বা উচিত বলে মনে করবো সেগুলো বিতরণ করতে পারবো। একইভাবে আমরা প্রতিষ্ঠানগুলোকে এখন এবং ভবিষ্যতেও বোধ হাইব্রিড অথবা ফুললি ফাংশনাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের এজিএম বা মিটিং বা এই ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য অনুমতি দিয়ে রেখেছি। প্রয়োজন হলে যদি সেটি গ্রহণযোগ্য হয়, সেটি সবার কাছে মনোপুত হয়, তাহলে এটিকে আমরা এক্সটেন্ড করতে পারি, যাতে করে কস্টটা রিডিউস করতে পারি। বিকজ কোম্পানিগুলোর যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে, সেই কস্টগুলোকে রিডিউস করলে ইভেনচুয়ালি যারা বিনিয়োগকারী তারা এই সুবিধাগুলো পায়। এরকম অনেক কাজই এক্সচেঞ্জ থেকে করা হয়েছে, যেমন বিডিং এর ক্ষেত্রে আমরা কিছুটা ডিজিটালাইজেশনের কাছাকাছি এসেছি, এবং আমরা ভাবছি যে ভবিষ্যতে আরো এটিকে ডিজিটালাইজ করতে পারবো। যদি এগুলো করতে পারি তাহলে আমাদের যে ছোট ছোট বা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রুপ রয়েছে তাদেরকে ক্যাপিটাল মার্কেটে আমরা সংযুক্ত করতে হবে। সেটার মধ্যে মহিলা আছে, সেটার মধ্যে এনআরবি আছে, সেটার মধ্যে আপনার
অনেক বিদেশ ফেরত মানুষ আছেন, তারা আছেন, এরকম বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ আছেন যাদেরকে আমরা সংযুক্ত করতে পারি। আমরা যদি আরো টেকনোলজিকে অ্যাডভান্স হতে পারি, আমাদের ব্রাঞ্চগুলোকে যদি এক্সটেন্ড করতে পারি, আমাদের পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্রোকার্স সবাইকে যদি আমরা আরো বিল্ড করতে পারি, টেকনোলজিক্যালি সলভেন্ট করতে পারি, তাহলে আমাদের যে চিন্তা ভাবনাটা আছে যে আমরা দেশের পরিগণ্ডি ছাড়িয়ে বিদেশেও আমাদের মার্কেটটাকে নিয়ে যেতে চাই, যেমন আমরা ঢাকা শহর বা চিটাগাং শহরের বাইরে যেমন গ্রামের প্রত্যেকটা অঞ্চলে নিয়ে যেতে চাই, গভীরভাবে চাই, খুবই আন্তরিকভাবে এটি আমি চাই, একইভাবে আমরা দেশের বাইরেও এই কার্যকলাপগুলোকে নিয়ে যেতে চাই, যাতে করে আমাদের দেশে আরো বেশি তারা বিনিয়োগ করতে পারে। আমি হয়তো বা বিদেশে অনেকের সাথে মাঝে মাঝে বিভিন্ন কারণে আলাপ করতে হয়, সেখানে দেখেছি তাদের ভিতরে গভীর আগ্রহ, কারণ তাদের দেশে 1% ইন্টারেস্ট তারা পায় না তাদের সঞ্চিত টাকা, তাদের ক্যাপিটাল মার্কেটেও রিটার্নটাও ভিন্ন ধরনের, তারা চায় আমাদের দেশে এসে তারা বিনিয়োগ করবে, তারা তো আমাদেরই মানুষ, যদি আমরা সুযোগ করে দিতে পারি, সেই কাজটাকে যদি আমরা কাজে লাগানোর, সেই অর্থগুলোকে আমাদের দেশের কাজে লাগানোর সুযোগ করে দিতে পারি, তাহলে তো আমাদের সবারই কল্যাণ হয়। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে একটি, আপনাদের সবার কাছে জানা আছে যে নিটা অ্যাকাউন্ট বলে একটি সিস্টেম তৈরি করেছে, আমরা আলোচনা করেছি এবং সেখানে তারাও অত্যন্ত আগ্রহী যে কিভাবে আমাদের এই জিনিসগুলোকে বিদেশ পরিমণ্ডলে ছড়িয়ে দিতে পারি। সেক্ষেত্রেও কিন্তু টেকনোলজি ইজ এসেনশিয়াল। যদি টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন, টেকনোলজিক্যাল অ্যাডপশন, টেকনোলজিক্যাল ইন্টেন্সিটি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স যদি সবার ক্ষেত্রে, সব পরিচালকের ক্ষেত্রে না থাকে, তাহলে এই কাজগুলো আমরা কখনোই করতে পারবো না। টেকনোলজিকে আমরা সাধারণত মনে করি হার্ডওয়্যার, সফটওয়্যার, ইঞ্জিনিয়ার, মেশিনস এন্ড অল দিস কাইন্ড অফ থিং। আমি মনে করি ইটস অ্যাকচুয়ালি নট দ্যাট ফার। ইটস অ্যাকচুয়ালি কার্যকলাপকে সহজীকরণের একটা পদ্ধতি, কার্যকলাপকে কম ব্যয়ে সম্পাদন করার একটা পদ্ধতি হচ্ছে টেকনোলজি। টেকনোলজি হচ্ছে ইনপুটস গুলোকে, র মেটেরিয়াল গুলোকে কত ইফিশিয়েন্টলি কম ইউজ করে বেটার প্রোডাক্ট পাওয়া যেতে পারে, সেটাই হচ্ছে দি পার্মানেন্ট অ্যান্ড ইফেক্টিভ ডেফিনিশন অফ টেকনোলজি। সেই ডেফিনিশনের প্রেক্ষাপট থেকে আমাদেরকে ভাবতে হবে যে বিয়ন্ড দ্য মেশিনস আমরা কি করতে পারি। আমি মনে করি যে আমাদের দেশের মানুষের সেই সক্ষমতা হিউম্যান লেভেলে অনেক আছে। আমরা যখন মোবাইল ফোন আমাদের দেশে এসেছিল, অনেকেই মনে করেছিল যে মোবাইল ফোন কিভাবে মানুষ ব্যবহার করবে, আমরা তো অতটা সুশিক্ষিত হিসেবে সবাই গড়ে উঠতে পারিনি। কিন্তু দেখেন যে ব্যাপক ভিত্তিতে মোবাইল ফোন বাংলাদেশে পেনিট্রেট করছে, এটি বিস্ময়কর। একইভাবে দেখেন মোবাইল ফাইন্যান্সের যে সার্ভিসেস গুলো আছে, এমএফএস, এইগুলো দেখেন কি ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। দেশের জনসংখ্যার প্রায় 1/3 কাছে এমএফএস ইজ এ ভেরি কমন থিং। আমরা সবাই বিভিন্ন ধরনের এমএফএস সার্ভিসেস আছে, নগদ আছে বা বিকাশ আছে বা এরকম নানাবিধ সার্ভিসেস আছে, সেগুলোকে আমরা ব্যবহার করে কোথায় যাচ্ছি। অতএব টেকনোলজিকে ব্যবহার করলে যে লাভ হবে এইটা নিয়ে আমার মনে হয় না কেউ বিরোধিতা করবে, কিন্তু কিভাবে সেটাকে ব্যবহার করছি, কতটুকু সেটি কল্যাণকর ভাবে আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদের কাছে নিয়ে যাচ্ছি, সেই জিনিসটা দেখে গভীর দৃষ্টি রাখতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা কিন্তু আমাদের সবাইকে পালন করতে হবে। যেমন আমাদের দুটো ইনস্টিটিউট আছে, বিআইসিএম এবং বিএসএম, আমাদের স্টক এক্সচেঞ্জে দুটো ট্রেনিং সেন্টার আছে, আপনাদের বিএমবিএ এর এরকম প্রতিষ্ঠান বা উইন্ডো থাকতে পারে, প্রতিষ্ঠান থাকতে এমন কোনো কথা নেই, উইন্ডো থাকতে পারে যেখান থেকে আপনারা বিভিন্ন জিনিস বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারকে শিখাতে পারেন। এমনও তো হতে পারে একজন ইনভেস্টরের সব ধরনের কোয়ালিফিকেশন আছে, তার একটা কোয়ালিটি স্মার্ট ডিভাইস সংগ্রহ করার সক্ষমতা আছে, কিন্তু সেটি সঠিকভাবে ব্যবহার করার সক্ষমতা তার কাছে নাই। আমাদের আজকের অনুষ্ঠানেও দেখেছি যে আমরা মিউট আনমিউট নিয়ে বারবার কথা বলছি। আমাদের হয়তো বা এখানে একটা ছোট জিনিস, একটা ইনফরমেশনের ইউজের গ্যাপ আছে। এই সমস্ত বেসিক জিনিস শেখানোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আপনার রাখবে বলে আমি মনে করি। সেক্ষেত্রে আমি যে আপনাদের যে বিএমবি আছে, সেক্ষেত্রে আপনাদেরও কিছু দায়িত্ব আছে। আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ আইন অনুসারে আপনাদের কিছু আচরণবিধি আছে, আপনাদের কিছু দায়িত্বের কথা
আমি সংবিধিবদ্ধ করা আছে। এর বাইরেও আপনারা অনেক দায়িত্ব পালন করে থাকেন, যেটা আমরা সবাই জানি। অনেক সুন্দর করে আপনারা চেষ্টা করেন কিভাবে মার্কেটটাকে ধরে রাখা যায়, উন্নতি করা যায়, সেই জন্য আপনাদের সবসময় প্রচেষ্টা থাকে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়েই আমি একটি অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা একটা কমপ্লেইন রিড্রেসাল সিস্টেম আপনাদের এখানে চালু করতে পারেন অনলাইন, যে আপনাদের অধীনস্থ বা আপনাদের সাথে সংযুক্ত যে সমস্ত প্রতিষ্ঠানাবলী আছে, সেই প্রতিষ্ঠানগুলো যাতে আপনাদেরকে সেই প্রতিষ্ঠানগুলো যাতে বা সেই মানুষগুলো যাতে আপনাদের কোনো প্রয়োজন হলে যেন অভিযোগ করতে পারে বা প্রয়োজনীয় কথাটা বলতে পারে এবং সেটা আপনারা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারেন। বিকজ আমাদের ইচ্ছা আছে আমরা সবাই মিলে কাজটাকে করব, টেকনোলজিক্যালি সলভেন্ট একটা উপায় করব। আমাদের সবসময়ের একটি ইচ্ছা, আমাদের চেয়ারম্যান সাহেব প্রায়শই বলে থাকেন, আমরা পাম্প টপ সিস্টেম করতে চাই, which we all want, the entire commission wants, যে পুরো ক্যাপিটাল মার্কেটটা পাম্প টপ একটা ডাইমেনশন থেকে পরিচালিত, অর্থাৎ এনিওয়্যার এট এনি টাইম ইউ ক্যান ডু এ ট্রেড। আমরা একটু আগে একজন বলছিলেন যে আমরা 10 বছর বা এরকম 7 বছর আগে থেকে আমরা এরকম অটোমেশন হয়েছে। ইনফ্যাক্ট 2012-13 সাল থেকে 8 বছর আগে থেকে এরকম অনেকটা অটোমেশন হয়েছে। আমাদের অ্যাপস গুলো ডিএসসি মোবাইল, সিএসসি এরকম এসেছে কিছুদিন হলো। খুবই সামান্য 3-4-5% ট্রেডিং এখানে হয়। আমি আজ থেকে নিজেই দীর্ঘদিন আগে, 20 বছর আগে, আই ক্যান রিমেম্বার ভেরি ওয়েল, আই হ্যাভ সিন দিস কাইন্ড অফ টেকনোলজি ইন দ্য অ্যাডভান্স কান্ট্রিজ। সো আমরা এখানে অনেক পিছিয়ে আছি। আমাদের এই অ্যাপস গুলো কে আমরা সক্ষম করতে হলে যা যা করতে হবে আপনারা প্রস্তাব নিয়ে আসেন। আমাদের এক্সচেঞ্জ কমিশন ইজ ফ্রি টু লিসেন টু এনিবডি। ইউ জাস্ট ব্রিং ইউর সাজেশন। ইফ দিস আর ডুয়েবল, we guarantee you, I guarantee you completely যে আমরা সেই জিনিসটাকে তাৎক্ষণিকভাবে সংশোধন করা বা পরিবর্তন করা বা সেটা গ্রহণ করার জন্য যা যা করা দরকার সেটা করবো। আপনারা নিয়ে আসেন, যেহেতু আপনারা অপারেটর, আপনারা অপারেটরদের সাথে সবসময় থাকেন, আপনারা আসেন আমাদের কাছে, বলেন যে আপনাদের কি করলে ডিজিটালাইজেশন এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের ক্যাপিটাল মার্কেটকে উন্নত করতে পারি। বলেন, সেই কাজটি আমরা অ্যাসিওরেন্স দিয়ে আপনাকে বলতে চাই যে সেই কাজটি আমরা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবো, উইদাউট এনি কাইন্ড অফ ডিলে। আই থিঙ্ক বেশি কথা বলে আপনাদের আমি বিরাগ ভাজন হতে চাই না। সত্যিকার অর্থে আমরা সবাই চাচ্ছি যে মার্কেটটা ভালো, সিডিবিএল হয়েছে, সিসিবিএল এসেছে, সেটি কাজ তৈরি করবে, এরকম বিভিন্ন বিষয় আছে। ভবিষ্যতে আমরা মনে করি যে সবাই মিলে সুন্দর করে মার্কেটটাকে টেকনোলজির মাধ্যমে উন্নত করার চেষ্টা করব। কারণ টেকনোলজি আমাদের সময় বাঁচায়, টেকনোলজি আমাদের খরচ কমায়, টেকনোলজি আমাদের সবাইকে এক জায়গায় নিয়ে আসতে পারে। এই বক্তব্যটি বলেই আমি আমার কথা শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। ধন্যবাদ আজকের মাননীয় প্রধান অতিথি ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ স্যারকে। স্যার সবশেষে যথার্থই একটা কথা বলেছেন, এই অভিজ্ঞতাটা আমারও, যে টেকনোলজি সময় বাঁচায়, টেকনোলজি খরচ বাঁচায়। আমরা অতীতে এর অভিজ্ঞতা আমাদের হয়েছে, কারণ একটা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে অতীত অনুষ্ঠানগুলো করেছি তাতে আমাদের দিকে যেমন ব্যয় সাপেক্ষ ছিল, আরেকদিকে আমাদের জন্য বেশ অনেক সময় নিয়ে অনেক পরিশ্রম করে আমাদেরকে কাজ করতে হয়েছে। তো সুধীবৃন্দ, আমরা চলে এসেছি আমাদের একেবারে দ্বার প্রান্তে, অনেকক্ষণ হয়ে গিয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে এখন আমরা বিদায় নিব। আমি আমাদের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমাদের ট্রেজারার আবু বকর এফসিএ ওনাকে অনুরোধ করছি। ধন্যবাদ মতিন ভাই। ক্যান ইউ হিয়ার মি? মতিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের সভার মাননীয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বিশেষ অতিথি জনাব জসিমউদ্দিন আখন্দ, এফসিএমএ, প্রেসিডেন্ট দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ,
বিশেষ অতিথি জনাব শরীফ আনোয়ার হোসেন, প্রেসিডেন্ট ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার জনাব মীর মাহফুজুর রহমান, সবার সভাপতি জনাব সাইদুর রহমান, প্রেসিডেন্ট বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশন। আজকের এই বিনিয়োগ সপ্তাহে ওয়েবিনারে সংযুক্ত সকল বিনিয়োগকারীগণ এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে শুনছি। আমরা জানি যে পেপার প্রেজেন্টার তার বক্তব্য থেকে জানতে পারলাম যে 1998 সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে টেকনোলজি ডেভেলপমেন্ট শুরু হয়েছে, যা অদ্যাবধি চলমান। এবং আমরা আশা করতেছি আমাদের যে এখন ডেভেলপমেন্ট টেকনোলজি হয়েছে, আমরা প্রায় বিশ্বমানের কাছাকাছি না হলেও আমার মনে হয় খুব শর্টলি আমরা হয়তো পৌঁছে যাব বর্তমানে কমিশনের নেতৃত্বে। কিনোট স্পিকার তার বক্তব্য থেকে জানতে পেরেছি টেকনোলজি কিভাবে আমাদেরকে প্রোটেকশন দেয় এবং অ্যাসিস্ট করে। তাই ক্যাপিটাল মার্কেটে যদি টেকনোলজি ভালোভাবে ব্যবহার করে প্রপার ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া যায়, তাহলে আমি শিওর যে ইনভেস্টররা কেউই ক্ষতিগ্রস্ত হবেন না, বরং তারা ভালো ফল পাবেন। যারা মাহফুজ তার বক্তব্যে কিভাবে মার্কেট ডিজিটালাইজ হয়েছে এবং কিভাবে সহজে ব্যবসা করা যায়, দ্যাট ইজ ইজি ডুইং বিজনেস করা যায়, সেভাবে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি যারা মাহফুজকে ধন্যবাদ জানাই। আজকের সবার সম্মানিত প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য অতি সুন্দরভাবে টেকনোলজি কিভাবে ব্যবহার করতে হবে বা টেকনোলজি কিভাবে ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যাবে, স্যার অন্তত দক্ষতার সাথে এটা বলেছেন এবং আমাদেরকে অদূর ভবিষ্যতে দিক নির্দেশনামূলক একটা বক্তব্য তিনি রেখেছেন। স্যারকে আমাদের পক্ষ থেকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের যে বিশেষ অতিথিদ্বয় ছিলেন, তাদের টেকনোলজি সম্পর্কে ব্যবহারের উপকারিতার কথা বলেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বশেষে সকল অতিথি, সবার সভাপতি, কিনোট স্পিকার, ওয়েবিনারে সংযুক্ত সকল বিনিয়োগকারীগণকে প্রেসিডেন্ট বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সকল সাংবাদিক ভাইকে এবং বোনকে। এই অনুষ্ঠান সফলভাবে সফল করার জন্য যারা পর্দার অন্তরাল থেকে মানে আড়াল থেকে যারা নিরলস পরিশ্রম করছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড থেকে নিরাপদ থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অদিন ভাই, প্লিজ টেক ওভার। জি, ধন্যবাদ। আমাদের প্রোগ্রামের এখানেই সমাপ্তি।